প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান ভার্সিটি লেকচারের আমরা সপ্তম অধ্যায়ে চলে আসছি। তো তোমরা যারা অলরেডি আমাদের ক্লাসগুলো সিরিয়ালি করছো, তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে আমাদের এই ক্লাসগুলো মূলত ভার্সিটি বেস। আর আমরা একমাত্র চ্যানেল যেখানে পূর্ণাঙ্গ ভার্সিটির প্লেলিস্ট আমরা তোমাদের জন্য ফ্রিতে দিয়ে রেখেছি। আমরা ক্লাসগুলো এভাবে সাজাইছি যাতে করে তোমরা তোমাদের এই ক্লাসগুলো করেই তোমাদের যাবতীয় যাবতীয় টপিক ক্লিয়ার থাকে। এবং আমরা এতটুকু আশাবাদী, আমরা যে এটাকে তোমরা সাজেশন হিসেবে নিতে পারো, আমরা যে সাজেশনটা দিচ্ছি এখান থেকে তোমরা কমন পাবা। আর আমার ব্যক্তিগত চাওয়া হলো এই ক্লাসের পাশাপাশি তোমরা মূল বইয়ের এমসিকিউগুলো একটু দেখে নিবা, মূল বইয়ের শেষে যেগুলো থাকে সেগুলো। তো এই ক্লাস মূল বই ইনশাল্লাহ তোমরা চান্স পেয়ে যাবা। তো আমি যে কয়টা ম্যাথ করাচ্ছি আর মূল বইয়ের শেষে যেগুলো আছে বুঝতে পারছো, সেগুলোকে সেভাবেই ডিজাইন করা। আমার এখানে আমি বিগত সালের প্রশ্নগুলো অ্যাড করে দিয়েছি। তোমরা যদি এর বাইরে বিগত সালের কোনো প্রশ্ন নাও দেখো সমস্যা নেই, আর চাইলে কোনো একটা প্রকাশনের বই নিয়ে তোমরা বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো। আর তোমরা জানো চান্স পাওয়ার জন্য দুইটা মূল জিনিস লাগে, একটা হলো মূল বই আর একটা হলো বিগত সালের প্রশ্ন। এই দুইটা যদি তোমার ওকে থাকে তাহলে তুমি 100% ইনশাল্লাহ চান্স পাচ্ছ। আর আরেকটা বিষয় একটু বলে নিই এখানে, যে আমাদের স্টুডেন্টদেরকে আমরা দেখি যে আজে বাজে অনেক টপিক পড়ে। আমি সাজেস্ট করব যে এই অ্যাডমিশন টাইমে যত কম পড়া যায়, বেশি মনে রাখা যায় তত ভালো। তো এক্ষেত্রে শুধু মূল বইয়ের শেষের এমসিকিউগুলোকে গুরুত্ব দাও, আর আমার ক্লাসে আমি যেগুলো এমসিকিউ করাচ্ছি এগুলোকে গুরুত্ব দাও। আর আমাদের যে চ্যাপ্টার 7টা কিন্তু খুবই সহজ একটা চ্যাপ্টার, পদার্থের গাঠনিক ধর্ম। এখান থেকে ধরো এমনি তো সিলেবাসে অর্ধেক নাই। তো যাদের শর্ট সিলেবাস, এখানে আপাতত প্রথম অংশটুকু থাকছে যেটা আগেকার আমলে শর্ট সিলেবাসে থাকতো। আর এরপরে এটার আরেকটা ক্লাস দেওয়া হবে যেটা শর্ট সিলেবাসের বাইরে, 2 ক্লাস মিলে পূর্ণাঙ্গ সিলেবাস। যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে তাদের এই ক্লাসে যথেষ্ট, আর যাদের পূর্ণাঙ্গ সিলেবাস তারা জাস্ট আরেকটা ক্লাস এক্সট্রা পাবে। আচ্ছা, তো এখন আমি কথা না বাড়াই সরাসরি পড়াতে চলে যাই। তো এই অধ্যায় থেকে কী কী টপিক থেকে প্রশ্ন হয়? এই অধ্যায় থেকে প্রশ্ন হয় তোমার মেনলি ওই রাসায়নিক বন্ধনগুলো, যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, তারপর হচ্ছে পীড়ন বিকৃতি, পয়সন অনুপাত। এই 3টাই টপিক, পীড়ন বিকৃতি, পয়সন অনুপাত, এগুলোই ঘুরে ফিরে বারবার আসতে থাকে। তো রাসায়নিক বন্ধনের যে বিষয়টা, আমাদের রাসায়নিক বন্ধনের যে ইয়াগুলো, এটা আসলে কেমিস্ট্রির মতো অত কমপ্লেক্স কিছু আসে না, ঠিক আছে? তোমাকে বলবে আয়নিক বন্ধন কিভাবে গঠিত, নিচের কোনটা আয়নিক বন্ধন, কোনটা সমযোজী বন্ধন, এই টাইপের প্রশ্নগুলো শুধু আসে। তো আমাদের ফিজিক্সের ক্ষেত্রে এই রাসায়নিক বন্ধন নিয়ে খুব একটা প্যারা নেওয়ার কিছু নাই, একদম খুবই সিম্পল বেসিক প্রশ্নগুলো আসবে। তো আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন দেখাই যে কিভাবে আসছে। দেখো, তোমাকে বলবে যে নিচের কোনটি পদার্থের অবস্থার পরিবর্তন নয়। অবস্থার পরিবর্তন মানে কি? ধরো পানি বরফ হয়ে গেল, বরফ পানি হয়ে গেল, পানি বাষ্প হয়ে গেল, বাষ্প পানি হয়ে গেল, এগুলোকে বলা হচ্ছে অবস্থার পরিবর্তন, এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাচ্ছে। তো এখানে বলছে নিচের কোনটি পদার্থের অবস্থার পরিবর্তন নয়। দেখো, ঘনীভবন মানে কি? ঘনীভবন মানে হলো যে ধরো বাষ্প আছে, ঘনীভূত হয়ে গেল, পানি হয়ে গেল, ঘনীভবন। তারপর হচ্ছে, আচ্ছা দ্রবীভবনটা পরে বলছি। বাষ্পীভবনটা হচ্ছে যে তুমি পানিকে হেট দিলা, সে বাষ্প হয়ে গেল, জলীয় বাষ্প হয়ে গেল, এটাকে বলছি আমরা বাষ্পীভবন। ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে কি হয়? একটা কঠিন পদার্থ, আমাদের তো স্টেট 3টা, কঠিন, তরল, বায়বীয়। যখন কোনো কঠিন তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, যেমন মোম যখন গলে, সেক্ষেত্রে কঠিন না হয়ে, কঠিন থেকে তরল না হয়ে সরাসরি বাষ্প হয়, সেটাকে বলি আমরা ঊর্ধ্বপাতন। তো দ্রবীভবনটা হচ্ছে যে একটা পদার্থ অন্য পদার্থের সাথে তুমি মিক্স করেছো, ঠিক আছে, সে তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়েই সেখানে থাকবে, এটা হচ্ছে দ্রবীভবন। এটাকে আমি মজার ছলে এভাবে বলি যে ধরো তুমি মুড়ি আর চানাচুর মিশাইছো, তো এক্ষেত্রে কি চানাচুর তার স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে আছে আর মুড়ি তার স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে আছে, তো এটাকে বলছি আমরা দ্রবীভবন। এখানে তাদের বৈশিষ্ট্য কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে না। বাট এক্ষেত্রে দেখো, একটা পদার্থ তার অবস্থা চেঞ্জ করে ফেলছে, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হবে দ্রবীভবন, যে এটা পদার্থের অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে না। ওকে,
পদার্থের রাসায়নিক বন্ধনের মাঝে সবচেয়ে দুর্বল বন্ধন কোনটা? এটা তো আমরা জানি যে সবচেয়ে দুর্বল বন্ধন হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন, এটা হলো সবচেয়ে দুর্বল। প্লাজমা পদার্থের কোন ধরনের অবস্থা? প্লাজমা অবস্থাটা হচ্ছে কি, এটা একটা আয়নিত অবস্থা, এটা কঠিন না, তরল না, গ্যাসীয় না, এই তিনটার বাইরে গিয়ে একটা আয়নিত অবস্থা, এটাকে বলি আমরা প্লাজমা অবস্থা বা পদার্থের মানে চতুর্থ স্টেট। আচ্ছা, আয়নিক ও সমযোজী বন্ধনের তুলনায় ধাতব বন্ধন কি? ধাতব বন্ধন দুর্বল বন্ধন, আয়নিক বন্ধন সবচেয়ে শক্তিশালী, ধাতব বন্ধন কিন্তু এদের তুলনায় দুর্বল একটা বন্ধন। তো এই যে দেখো প্রশ্নগুলো কেন সিম্পল সিম্পল প্রশ্ন, এগুলোই কিন্তু বিগত সালে আসা প্রশ্ন। আচ্ছা, কোন বন্ধনটি বেশি শক্তিশালী হয়? এটা তো আমরা সবাই জানি, আয়নিক বন্ধন সবচেয়ে শক্তিশালী হয়। একই পদার্থের বিভিন্ন, আচ্ছা এটা মানে কি হলো, ধরো আমাদের দুই ধরনের পদার্থ আছে, আমরা দুইভাবে এক্সাম্পলটা দিই। যে ধরো আমার হাতে প্লাস্টিক আছে, প্লাস্টিক আবার অনেকগুলো অণু পরমাণু দিয়ে গঠিত, আবার পাশে ধরো একটা লোহা আছে, আবার লোহাও বিভিন্ন অণু পরমাণু দিয়ে গঠিত। তো এই যে লোহার একটা অণুর সাথে আরেকটা অণু বা লোহার সাথে আরেকটা লোহার যে বল, আকর্ষণ বল, সেটাকে আমরা বলি সংশক্তি বল। আবার লোহার সাথে প্লাস্টিকের যে আকর্ষণ বল, ওই যে গ্র্যাভিটেশনাল ফোর্সের ব্যাপারে এটা বলা যায় যে দুইটা বস্তু পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। তো তারা যদি একই জাতীয় হয়, লোহা লোহা, প্লাস্টিক প্লাস্টিক, তাহলে সেটা সংশক্তি বল। আর যদি তারা ভিন্ন জাতীয় পদার্থ হয়, যে লোহা প্লাস্টিক, তাহলে সেটা হলো আসঞ্জন বল। তো এখানে কোনটা বলেছে, একই পদার্থের বিভিন্ন অণু, একই পদার্থের বিভিন্ন অণু, তাহলে এটা অবশ্যই সংশক্তি বল। আর যদি ভিন্ন পদার্থের অণু হতো তাহলে আমরা সেটাকে বলতাম আসঞ্জন বল। ভিন্ন ধর্মী আয়নের মধ্যে কুলম্ব আকর্ষণ বলে, আচ্ছা কুলম্ব বল, কুলম্ব আকর্ষণ ফল, কুলম্ব বল কোথায় হয়? কুলম্ব বল হয় চার্জের ক্ষেত্রে। আমরা কি বলি 9 × 10⁹ Q1 Q2 ভাগ R স্কয়ার, এটা কখন হয়? চার্জের ক্ষেত্রে। আর চার্জ সৃষ্টি হয় কোন বন্ধনে? আয়নিক বন্ধনে। তো এই জন্য ওরা বলছে যে ভিন্ন ধর্মী আয়নের, ভিন্ন ধর্মী মানে একটা প্লাস একটা মাইনাস, কুলম্ব আকর্ষণের ফলে যে বন্ধন সৃষ্টি হয় সেটা অবশ্যই কি আয়নিক বন্ধন। পানির অণুর মধ্যে কি ধরনের বন্ধন? পানির অণুর মধ্যে আমরা জানি যে ডাইপোল ডাইপোল, এগুলো মুখস্থ টাইপের কথা, ডাইপোল ডাইপোল বন্ড। কোন পদার্থের অণুগুলোর মধ্যে যদি নিট বল শূন্য হয়, কখন শূন্য হয়? আচ্ছা, কোন পদার্থের অণু বিষয় হচ্ছে যে দুইটা অণু যখন কাছাকাছি আসে, এরা যখন দূরে থাকে আকর্ষণ করে, কাছাকাছি যখন আসতে থাকে তখন আবার আস্তে আস্তে বিকর্ষণ হয়। একটা পর্যায়ে গিয়ে মানে দূরত্বটার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, এর বাইরে থাকলে তারা পরস্পরকে আকর্ষণ করবে, আকর্ষণের কারণে কাছে আসতে থাকবে। তো একটা পর্যায়ে আকর্ষণ বল মানে বিকর্ষণ বল হওয়া শুরু হবে, একটা পর্যায়ে আকর্ষণ বল আর বিকর্ষণ বল সমান হয়ে যাবে। তাহলে দুইটা অণু দূরে আছে, এরা পরস্পরকে আকর্ষণ করছে, আকর্ষণ করতে করতে আস্তে আস্তে সামনে আসছে, ঠিক আছে, সামনে আসছে। আর যখন কাছাকাছি আসছে তখন আবার এদের মধ্যে বিকর্ষণ শুরু হয়ে যাচ্ছে। তো একটা লিমিট আছে যে এই লিমিটের মধ্যে আসলে তারা এবার কি করবে, পুরোপুরি বিকর্ষণ করবে। তাহলে একদিক থেকে আমরা আকর্ষণও দেখতে পাচ্ছি, আবার একদিক থেকে বিকর্ষণও দেখতে পাচ্ছি। তো কখন আকর্ষণ বিকর্ষণ সমান হবে, অর্থাৎ নিট বল শূন্য হবে? তো যখন এই সূত্রটা তারা ফলো করবে যে তাদের মধ্যবর্তী দূরত্ব যখন R0 সমান হবে, তখন আমরা মানে এই রেঞ্জের ভিতরে আসলে, মানে R0 জিনিসটা হচ্ছে কি যে R0 থেকে যদি বেশি হয় তোমার দুই অণুর দূরত্ব, একটা প্রত্যেকের ক্ষেত্রে এই R0 মানটা আলাদা আলাদা। ধরো দুইটা অণুর মধ্যে এই পর্যন্ত দূরত্ব থাকলে এরা পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। আমি বলি, ধরো আমি তোমাকে বলে দিলাম যে এই দূরত্ব পর্যন্ত ঠিক আছে, এর থেকে বেশি দূরে গেলে তারা পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। আবার এর থেকে কাছে আসলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। তার মানে একই পদার্থের হোক ভিন্ন পদার্থের হোক, দুইটা অণু যে আছে এদের একটা নির্দিষ্ট দূরত্ব আছে, এই দূরত্বের বাইরে থাকলে এরা পরস্পরকে আকর্ষণ করে, ওই দূরত্বের ভিতরে থাকলে এরা পরস্পরকে বিকর্ষণ করে। তো ওই স্পেশাল দূরত্বটাকে বলা হয় R0। তো এই দূরত্বের থেকে বেশি হলে আকর্ষণ, কম হলে বিকর্ষণ। এই দূরত্বের সমান যদি হয় তখন কি হবে, তখন মূলত আকর্ষণ বিকর্ষণ বলটা
মানে সমান সমান হয়ে যাবে, ফলে আমরা বলবো নিট বল শূন্য হয়ে গেছে এই ঘটনা ঘটলে। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে রাসায়নিক বন্ধন রিলেটেড আসা অতীতের সবচেয়ে কঠিন প্রশ্ন। তাহলে এগুলো যদি কঠিন হয় তাহলে বুঝতে পারছো ওই টপিক থেকে প্রশ্ন আসলে ইনশাআল্লাহ তোমাকে আটকাইতে পারবে না, টপিকটা কিন্তু খুবই সহজ। এখন আসো স্থিতিস্থাপক মানে স্থিতিস্থাপকতার যে বিষয়গুলো, তো স্থিতিস্থাপকতা থেকে আমাদের কি কি জিনিস লাগে? স্থিতিস্থাপকতা থেকে আমাদের লাগে, ধরো প্রথমত লাগে বিকৃতি। বিকৃতিটা কি? পরিবর্তন ভাগ আদিমান, এটাকে বলি আমরা বিকৃতি। তো আমি যেহেতু এটা দৈর্ঘ্য রিলেটেড লিখেছি, দৈর্ঘ্য পরিবর্তন ভাগ আদিমান, তাহলে এটাকে বলা হবে দৈর্ঘ্য বিকৃতি। এই যে কোনো একটা জিনিসকে টানছো লম্বা হয়ে যাচ্ছে, তো প্রতি একক দৈর্ঘ্যে কতটুকু লম্বা হলো? ধরো আমি এটাকে টেনে লম্বা করলাম, তো এটা লম্বা হয়ে যে একটু অংশ বাইর হয়ে গেল, তো এই অংশটা দেখবা যে এখান থেকে এই পর্যন্ত সবাই একটু একটু করে বেড়েছে। তুমি একটা রাবারকে টেনে লম্বা করছো, তো রাবারের কোন অংশটা বাড়ছে? প্রত্যেকটা অংশই একটু একটু করে বাড়ছে। তো প্রতিটা অংশ একটু একটু করে বাড়তে বাড়তে আলটিমেট জিনিসটাকে আমাদের অনেক বড় দেখাচ্ছে। তো কোনো জিনিসকে যদি আমি টেনে লম্বা করি তাহলে ওর প্রতিটা অংশই একটু একটু করে বাড়ে। এই প্রতিটা অংশ কতটুকু করে বাড়ছে এটাকেই বলছি আমরা বিকৃতি। তো দৈর্ঘ্যের বেলায় দৈর্ঘ্য বিকৃতি হলো পরিবর্তন ভাগ আদিমান, অনুরূপভাবে আয়তন বিকৃতি আছে, আয়তন বিকৃতি আছে। আয়তন বিকৃতি হলো আয়তনের পরিবর্তন ভাগ আদি আয়তন। অনুরূপভাবে ক্ষেত্রফলের বিকৃতি আছে, ক্ষেত্রফলের পরিবর্তন ভাগ আদি ক্ষেত্রফল। অনুরূপভাবে আরেকটা আছে ক্রিন্তন গুণাঙ্ক বলি আমরা, ক্রিন্তন গুণাঙ্ক। এটা কিরকম? ধরো এই কলমটাকে আমি জাস্ট বাঁকা করে দিলাম, তো এই ধরনের বিকৃতিকে বলা হয় ক্রিন্তন বিকৃতি। অথবা তুমি কি করলা, তোমার যে পেন্সিলের লেখা মুছানোর জন্য একটা রাবার থাকে না, ওই রাবারের কোনো একটা তলে সুপার গ্লু লাগাই দিয়েছো, ধরো এই সাইডে সুপার গ্লু লাগাই দিয়ে টেবিলে আটকাই দিয়েছো, তো এই সাইডে বল প্রয়োগ করলে দেখবা জিনিসটা আস্তে করে বাঁকা হয়ে যায়। তো এটাকে বলি আমরা ক্রিন্তন বিকৃতি, ক্রিন্তন বিকৃতি। তো ক্রিন্তন বিকৃতিটা ধরো এরকম একটা জিনিস ছিল, সে এতটুকু বেঁকে গেছে, আগে সোজা ছিল, তুমি বল প্রয়োগ করার কারণে সে বেঁকে গেছে। তো কত কোণে বেঁকে গেছে সে অনুযায়ী আমরা ট্যান থেটা দিয়ে ক্রিন্তন বিকৃতিটা বের করি। তো এটা হচ্ছে থেটা। তো এটাকে আবার আরেকভাবে ব্যাখ্যা করা হয় যে এটা যদি থেটা হয় তাহলে এই ট্যান থেটা মানে কি? লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। তো এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এটা এক্স ভাগ ওয়াই। তো ওয়াই মানে তার দৈর্ঘ্য, আর এক্স মানে এটাকে দেখবা লেখা থাকে আপেক্ষিক সরণ, এটাকে লিখি আমরা আপেক্ষিক সরণ। মানে জিনিসটা তো আগে এরকম ছিল, তুমি বল প্রয়োগ করে এভাবে সরাই নিয়ে গেছো, তাহলে মাথাটা আগে এই জায়গায় ছিল, এখন এই জায়গায় চলে গেল, এটাকে বলছি আমরা আপেক্ষিক সরণ। তো এই বিকৃতি থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এরপর আসে পীড়ন। পীড়ন হলো, আমরা এভাবে বলি যে পীড়ন আর চাপ একই জিনিস। তো আমি এটাকে মনে রাখার জন্য এভাবে বলি যে প্রত্যেক ক্রিয়ার যেমন বিপরীত প্রতিক্রিয়া আছে, সেরকমই মানে প্রত্যেক বলের যেমন বিপরীত প্রতিক্রিয়া বল আছে, তেমনি তুমি যদি কোথাও চাপ দাও একটা রিভার্স চাপ তুমি পাবা, সেই রিভার্স চাপটাকে বলছি আমরা পীড়ন। তাহলে আমি যে পরিমাণ চাপ দেব সমপরিমাণ চাপ আমি ফেরত পাচ্ছি, এই বিষয়টাকে বলছি আমরা পীড়ন। তাহলে পীড়ন চাপ এটা একই টাইপের জিনিস, এফ বাই এফ। তো এরপর আবার আমাদের বিজ্ঞানী হুক উনি একটা কথা বলেছে যে পীড়ন আর বিকৃতি পরস্পরের সমানুপাতিক। এটাকে আবার বিজ্ঞানী টমাস ইয়ং দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রমাণ করেছে যে দৈর্ঘ্য পীড়ন সমানুপাতিক দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, তো দৈর্ঘ্য পীড়ন এফ বাই এ সমানুপাতিক উঠে গেলে একটা কনস্ট্যান্ট আসে, এটাকে বলি আমরা ওয়াই। দৈর্ঘ্য বিকৃতি এটা হলো ডেল এল বাই এল। ডেল এল না লিখে অনেকে ছোট হাতের এল লিখে, ওটাও লেখা যায়, সমস্যা নেই। তো এখানে ওয়াইকে বলা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক।
তো এই সেম কনসেপ্ট আমরা আয়তন বিকৃতির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। F/A সমানুপাতিক, মানে আয়তন পীড়ন সমানুপাতিক আয়তন বিকৃতি। তাহলে এখানে কি আসবে? আয়তন গুণাঙ্ক আসবে। আয়তন গুণাঙ্কের বিষয়টা না কোনো বইয়ে কে লেখা থাকে, কোনো বইয়ে আবার বি লেখা থাকে। তো আমি বি লিখছি, বিটা লিখছি, ডেল V/V। এই আয়তন গুণাঙ্ক বা ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে বোঝা যায় একটা বস্তু কতটা মজবুত। ওয়াই এর মান এবং বিটার মান এগুলো যত বেশি হবে, মান যার বেশি, কম্পারেটিভলি সে তত মজবুত একটা জিনিস। আচ্ছা, সেম আমরা ক্রিন্তনের জন্য অ্যাপ্লাই করতে পারি যে ক্রিন্তন পীড়ন সমানুপাতিক ক্রিন্তন বিকৃতি। সমানুপাতিক উঠে গেলে একটা ধ্রুবক আসবে, এটাকে বলা হয় ক্রিন্তন গুণাঙ্ক। ক্রিন্তন গুণাঙ্ক। আচ্ছা, তো বিষয় হচ্ছে যে এই গুণাঙ্কগুলো দিয়ে বোঝানো হচ্ছে যে একটা জিনিস কতটা মজবুত। তো আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে আরেকটা শব্দ ব্যবহার করা হয়, সেটা হলো সংনম্যতা। সংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত জিনিস। সংনম্যতা হলো আয়তন গুণাঙ্কের বিপরীত জিনিস। তো এই যেটাকে এভাবে লেখা হয়েছে, সংনম্যতাকে যদি আমরা কে লিখি তাহলে 1/β। তো বিষয় হচ্ছে যার সংনম্যতা বেশি তার আয়তন গুণাঙ্ক কম, যার সংনম্যতা কম তার আয়তন গুণাঙ্ক বেশি। এখন মনে করা দিচ্ছি তোমাদেরকে, একদম ভালো করে মনে রাখবা। আয়তন গুণাঙ্ক, ইয়ংয়ের গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক বা ক্রিন্তন গুণাঙ্ক, এদের মান যত বেশি হবে ওই বস্তুটা তত মজবুত হবে, মাথায় রাখবা। এরপর দেখো, তোমাকে বলবে বিকৃতির একক কি। খেয়াল করো, আমি যে প্রকারের বিকৃতি বের করেছি একই জাতীয় রাশির অনুপাত হয়ে গেছে, সব বিকৃতির কোনো একক নাই। এখন এই জায়গায় খেয়াল করো, চাপের একক তো আমরা প্যাসকেল বলতে পারি, এর তো কোনো একক নাই। তাহলে এই যে গুণাঙ্কগুলো আছে না, আয়তন গুণাঙ্ক, ইয়ংয়ের গুণাঙ্ক, ক্রিন্তন গুণাঙ্ক, এদের এককগুলো ওই পীড়ন বা চাপের এককের সমান, মানে এককের দিক থেকে তারা সেম। আচ্ছা, তো আমরা এখন একটু দেখব যে এই টপিকটা থেকে কি রকম ম্যাথ দিতে পারে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে নাও ভালো, যে এই যে আমরা একটা জিনিসকে টেনে লম্বা করছি বা দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, তো এখানে তো কাজ হচ্ছে, তো এখানে কাজের সূত্রটা লাগে YA/L² অথবা হাফ FL। এখানে এল মানে যেটাকে আমি একটু আগে ডেল এল লিখছিলাম সেটা, যে কোনো একটা বস্তুকে টেনে লম্বা করলাম, তো লম্বা করতে তো আমার কাজ করা লেগেছে, তাহলে আমাকে এতটুকু কাজ করা লাগবে এল পরিমাণ বৃদ্ধি করতে। এখন এখানে একটা বিষয়, স্থিতিস্থাপক বল একটা সংরক্ষণশীল বল, তো এই বলটাকে আমরা প্রত্যয়নী বলও বলে থাকি। তো প্রত্যয়নী বলের বিরুদ্ধে কাজ করলে কাজটা কিন্তু জমা থাকে। তো তুমি একটা স্প্রিং বা একটা রাবারকে টেনে লম্বা করলা, কাজ করলা, তোমার কাজটা সঞ্চিত শক্তি আকারে থেকে যাবে, কাজটা জমা থেকে যাবে। তো এই জন্য এটাকে বলা হইতে পারে যে একটা জিনিসকে টেনে লম্বা করতে কত কাজ করা লাগলো, অথবা বলা হইতে পারে যে কতটুক টেনে লম্বা করলে কতটুক শক্তি জমা থাকবে, এটাও বলতে পারে। এখন পুরো একটা তারে আমাদের যদি এতটুকু শক্তি জমা থাকে, তাহলে প্রতি একক আয়তনে কতটুকু থাকবে। আচ্ছা, প্রতি না লিখি, একক আয়তন তো বলছি, একক আয়তনে কৃত কাজ বা সঞ্চিত শক্তি। একক আয়তনে সঞ্চিত শক্তি, এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তো এই টোটাল কাজকে আমরা আয়তন দ্বারা ভাগ করব, কারণ একক আয়তনে বের করতে গেলে আয়তন দ্বারা তো ভাগ করতেই হচ্ছে। তো এটার মান আসবে হাফ গুণন পীড়ন। আচ্ছা, দেখাই দিই, এই যে কাজ মানে হচ্ছে হাফ FL আর আয়তন মানে AL, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে পীড়ন আর এটা হচ্ছে বিকৃতি। তাহলে হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি। এটাকে না আবার মজা করে আরেকভাবে লেখা যায়। দেখো, আমরা কি জানি, পীড়ন সমান ইয়ংয়ের গুণাঙ্ক, বা আমরা এটাকে ডাইরেক্ট ওয়াই লিখি, তাহলে আমাদের টাইম সেভ হবে, ইন্টু বিকৃতি। তো এজন্য অনেকে পীড়নের জায়গায় এটা লিখে দেয়,
তখন একক আয়তনে সঞ্চিত শক্তি কী হবে, হাফ গুণন ওয়াই ইন্টু বিকৃতি, কিন্তু দুইটা হয়ে যাচ্ছে, তাহলে বিকৃতি স্কোয়ার। আবার অনেকে কীভাবে লেখে, এখান থেকে বিকৃতির মানটা বের করে ওখানে বসায় দেয়, তাহলে হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি মানে কি পীড়ন ভাগ ওয়াই, তাহলে পীড়ন ভাগ ওয়াই। তাহলে এই জন্য আবার অনেকে এভাবেও লেখে যে পীড়ন স্কোয়ার ভাগ ওয়াই। এখানে আমি শুধু পি লিখছি, মানে এটা কিন্তু পীড়ন, ঠিক আছে। আচ্ছা, তো এই টাইপের না মানে একই টাইপের প্রশ্ন বারবার ঘুরে ফিরে তারা দিতে থাকবে। তো যাই হোক, আমরা কয়েকটা একটু ম্যাথ ট্যাথগুলো দেখি কেমন কি আসে। নিচের কোনটির মাত্রা নাই, পীড়নের মাত্রা আছে প্যাসকেল, ইয়ংয়ের গুণাঙ্কের মাত্রা পীড়নের মাত্রা সেম, চাপের একক প্যাসকেল, এই যে বিকৃতির কোনো মাত্রা নেই। এটা 22-23 ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা আসছে। স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কত? দেখো, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক আর চাপের একক কিন্তু সেম, F/A। তাহলে এটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন মানে কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ভাগ মিটার স্কোয়ার। তো একটা মিটার কেটে যাবে, কেজি মিটার ইনভার্স পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এম এল ইনভার্স টি মাইনাস 2, তাহলে এম এল ইনভার্স টি মাইনাস 2। তো এগুলো না যতটুকু পারা যায় মুখস্থ রাখা ভালো, কারণ এই যে বের করতে টাইম ওয়েস্ট হলো, এই টাইমটা যাতে তোমার ওয়েস্ট না হয়। আর যদি কোনো কারণে ভুলে যাও তাহলে এক এক করে ভেঙে ভেঙে বের করবা। একটি তারের উপর টান বল যদি এফ হয়, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় এক্স, যেটাকে আমরা এল বলছিলাম। তাহলে এফ বল প্রয়োগ করলে এক্স সরণ হয়। তারটি যদি হুকের সূত্র মেনে চলে, এবং মানে এই তারটা হুকের সূত্র মেনে চলছে, তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই হয়, তাহলে তারের সঞ্চিত বিভব শক্তি কত? তাহলে তারের সঞ্চিত বিভব শক্তি আমরা একটু আগে পেয়েছি ওয়াই এ এল স্কোয়ার বাই 12 বা হাফ এফ এল। তো আমরা বল প্রয়োগ করেছি কত এফ, দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কত এক্স, তাহলে আমরা লিখতে পারি হাফ এফ এক্স। তাহলে দেখো এটা অপশনে আছে, সো আমরা এটা অ্যান্সার দেখাবো। তো এখানে ওয়াই টোয়াই এতগুলো কথা বললো, এই কথাগুলোর আপাতত কোনো প্রয়োজন নাই এখানে। একটি তারের অসহপীড়ন, অসহপীড়ন হচ্ছে এমন একটা পীড়ন, এই পরিমাণ পীড়ন যদি তুমি প্রয়োগ করো, মানে এই পরিমাণ পীড়ন যদি তুমি প্রয়োগ করো তাহলে জিনিসটা ছিঁড়ে যাবে। ধরো একটা জিনিসকে টানছো, তো এই পরিমাণ পীড়ন দিলে একবারে ছিঁড়ে যাবে, এই ধরনের পীড়নকে বলি আমরা অসহপীড়ন। তো একটা তারের অসহপীড়ন কার উপর নির্ভর করে? তারের উপাদানের উপর, তারের দৈর্ঘ্যের উপর, তারের ব্যাসার্ধের উপর, তারের ক্ষেত্রফলের উপর। দেখো অসহপীড়ন কিভাবে বের করি আমরা? অসহপীড়ন F/A, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। তো বিষয়টা হচ্ছে যে এটা না মানে এই যে যেমন লোহা, যেমন তোমার রাবার, এই যে ভিন্ন ভিন্ন পদার্থ আছে, এদের বিভিন্ন পরিমাণ পীড়ন লাগে, সবার কিন্তু একই লাগে না। যে আমি লোহাকেও যে বলে টানলাম, একটা রাবারকেও সেই বলে টানলাম, দুইটা ছিঁড়ে যাবে, এমনটা কিন্তু হবে না। তো দুইজনের ক্ষেত্রে দুই রকম পীড়ন লাগে। তো আমাদের এই সূত্রটা দেখে মনে হতে পারে যে ক্ষেত্রফল আছে সূত্রে, অসহপীড়ন মনে ক্ষেত্রফলের উপর নির্ভর করে, এটা কিন্তু অপশনে ক্ষেত্রফল আছে। তো অসহপীড়নটা মূলত পুরোপুরি নির্ভর করছে আমাদের তারের উপাদানের ওপর, যে সেটা কি উপাদান দিয়ে গঠিত। তুমি সব তারে একই পরিমাণ পীড়ন প্রয়োগ করলে কিন্তু তোমার সেটা ছিঁড়বে না। তাহলে আমাদের তারের উপাদানের উপর নির্ভর করছে। আচ্ছা, একটি আদর্শ দৃঢ় বস্তু, দৃঢ় বস্তু বলে দিছে, ইয়ংয়ের গুণাঙ্ক অসীম। আদর্শ দৃঢ় বস্তু মানে এটা অনেক মজবুত, আর সে যত মজবুত তার ওয়াইয়ের মান কি তত বেশি হবে। তাহলে এই যেহেতু আদর্শ দৃঢ় বস্তু, তাহলে এই ইয়ংয়ের গুণাঙ্ক হবে একবারে অসীম। এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন। ইয়ংয়ের গুণাঙ্ক কি হবে? মা কত সহজ প্রশ্ন, এটা ডাইরেক্ট সূত্র উঠে দিয়েছে। তাহলে আমরা কি জানি ইয়ংয়ের গুণাঙ্ক তো কোন আসে না, তাহলে F/A ওয়াই এল ভাগ এল, তাহলে ওয়াই সমান
FL AL, এটা হলো ইয়ংয়ের গুণাঙ্ক। তাপমাত্রা বৃদ্ধি পেলে ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্ক কি হয়? শুধু এটা ইস্পাতের বেলায় না, তুমি যদি তাপমাত্রা বাড়ায় দাও, দেখো এই যে স্থিতিস্থাপক গুণাঙ্কের যে বিষয়টা, এটা কিন্তু পদার্থের একটা ইন্টারনাল শক্তির মতো বিষয়, মানে আন্তঃনৈমিক বন্ধনের মতো একটা বিষয়। মানে অনেকে আবার আন্তঃনৈমিক বন্ধনও বলে ফেলে এক্ষেত্রে, যে এটার কারণে তো তারা পরস্পরকে আটকে ধরে রেখে আছে, এরা দূরে সরে যাইতে চাচ্ছে না একজন আরেকজনের থেকে। তো আমি যদি তাপমাত্রা বাড়াই দিই, তাহলে ওদের ইন্টারনাল বন্ধন কিন্তু ভেঙে যাবে। তো ওদের ইন্টারনাল বন্ধন যদি ভেঙে যায়, সে কিন্তু আগের মতো আর মজবুতভাবে নিজের বিকৃতিটা ঠেকাইতে পারবে না। তো কে কত নিজের বিকৃতি ঠেকাইতে পারে, এটাই তো স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটাই তো তার মজবুতি। তো তাপমাত্রা বাড়াইলে তার মজবুতিটা নষ্ট হয়ে যায়, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক ডিক্রিজ করে। ক্রিন্তন বিকৃতি হলে, ক্রিন্তন বিকৃতি মানে কোনটা বলেছিলাম, যে বস্তুর এভাবে আকারটা চেঞ্জ হয়ে যায়, আয়তন পরিবর্তন হয় না, দৈর্ঘ্য পরিবর্তন হয় না, ক্ষেত্রফল পরিবর্তন হয় না, কোনোটাই নয়। কি চেঞ্জ হচ্ছে এখানে? এখানে বলা হচ্ছে যে ক্ষেত্রফলের পরিবর্তন হয় না, ঠিক আছে? কোন ক্ষেত্রফলটা? এর তো মেলাগুলো ক্ষেত্রফল আছে, তাই না? বাট এর আয়তন চেঞ্জ হয় না, দৈর্ঘ্য পরিবর্তন হয় না, এটা নিশ্চিত। এর মূলত চেহারাটা বিকৃত হয়ে যায়। তো আমরা এটার অ্যান্সার রাখবো কোনোটাই নয়, মানে ক্ষেত্রফল যে পরিবর্তন হয় না এটা আমরা ধরে রাখবো, কিন্তু বাস্তবে ক্ষেত্রফল কিন্তু চেঞ্জ হয় একটু হলেও। আচ্ছা, স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা মানে বল দিচ্ছ, চেহারা বিকৃত হচ্ছে, ছেড়ে দিলা, আবার আগের জায়গায় ফেরত আসলো। তো সীমা মানে হচ্ছে কতটুকু বল সে সহ্য করতে পারে। দেখা যাবে যে তুমি টানলা, ছেড়ে দিলা, আবার আগের জায়গায় আসলো, জোরে টানলে কি হয়ে যাবে? সে পার্মানেন্ট বিকৃত হয়ে যাবে। তো যে সীমা পর্যন্ত সে ভদ্র আচরণ করছে, টানলে বাড়ছে, ছেড়ে দিলে আবার আগের জায়গায় আসছে, এটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। তো স্থিতিস্থাপক সীমা কার সবচেয়ে বেশি? এখন বিষয় হলো যার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি, আমরা বলে থাকি তার স্থিতিস্থাপকতাও বেশি, মানে স্থিতিস্থাপক সীমাটাও বেশি। তো আমাদেরকে এই জিনিসগুলোর ইয়ংয়ের গুণাঙ্ক মনে রাখতে হবে। তো আমরা ধরে নেই নর্মালি ইস্পাতের আমাদের কি বলে যে স্থিতিস্থাপক সীমাটা সবচেয়ে বেশি। ইস্পাতকে অনেক সময় আদর্শ দৃঢ় বস্তু বলা হয়। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে কি বলেন? তো বললাম যে সংনম্যতা বলে, ডাইরেক্ট থিওরি প্রশ্ন। আচ্ছা, এবার দেখো যে দুইটি ভিন্ন প্রস্থচ্ছেদ, ভিন্ন প্রস্থচ্ছেদ বলতে এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বোঝাচ্ছে, তারের ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক একই, তার দুইটি ভিন্ন দৈর্ঘ্যের, ভিন্ন উপাদানের, একই উপাদানের। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, এখানে বলছে ইয়ংয়ের গুণাঙ্ক একই। দেখো, ইয়ংয়ের গুণাঙ্ক মূলত ডিপেন্ড করে উপাদানের উপরে, যতক্ষণ উপাদান চেঞ্জ হবে না ইয়ংয়ের গুণাঙ্ক চেঞ্জ হবে না। এদিকে ক্ষেত্রফল, দৈর্ঘ্য তুমি যা খুশি চেঞ্জ করো। তো এই জন্য এখানে যেহেতু এরা বলে দিয়েছে প্রশ্নে, এখানে দেখো এই যে এই কথাটা বলেছে তোমাকে কনফিউজ করার জন্য, যে দুইটা ভিন্ন প্রস্থচ্ছেদের তার, বাট মূল কথা হলো এটা যে ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক একই, অর্থাৎ তার দুইটা একই উপাদানের। আচ্ছা, কোন স্থিতিস্থাপক গুণাঙ্কটি তরলের জন্য প্রযোজ্য? তরলের ক্ষেত্রে আচ্ছা, ইয়ং কিন্তু দৈর্ঘ্য গুণাঙ্ক, মানে দৈর্ঘ্যের যে বিষয়টা। তারপর দৃঢ়তার গুণাঙ্কটা হচ্ছে, এটাও কঠিন পদার্থের ক্ষেত্রে। আয়তন গুণাঙ্ক জিনিসটা, এটা আমরা তরলের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কারণ তরলের আয়তন চেঞ্জ হয়, তরলে তো দৈর্ঘ্য নেই। তো আয়তন গুণাঙ্ক জিনিসটা আমাদের তরলের জন্য প্রযোজ্য। নিম্নের কোন রাশিটির কোনো মাত্রা বা একক নাই? ইয়ংয়ের গুণাঙ্কের মাত্রা আছে প্যাসকেল, আয়তন গুণাঙ্ক প্যাসকেল, দৃঢ়তার গুণাঙ্ক প্যাসকেল, পয়সনের অনুপাত, এই যে বেচারা পয়সনের অনুপাত, এটা নিয়ে আমাদের আলোচনাই করা হয়নি এখনো। পয়সনের অনুপাত এর কোনো একক নাই, তাহলে আমাদের বিকৃতির কোনো একক নাই, পয়সনের অনুপাতেরও কোনো একক নাই। আমরা জানি যে পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতি, যেটা এই দুটো পরস্পরের সমানুপাতিক। তো পার্শ্ব বিকৃতি সমানুপাতিক উঠে গেলে যে ধ্রুবকটা আসে, এটা হচ্ছে সিগমা দৈর্ঘ্য বিকৃতি।
তো এখানে অনেক সময় মাইনাস দেওয়া হয়, কারণ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় পার্শ্বটা হ্রাস পায়, তো এটা প্লাস হলে এটা মাইনাস, এটা মাইনাস হলে ওটা প্লাস, এভাবে চলতে থাকে। যার কারণে এই মানে একটা ধ্রুবকের মান যাতে নেগেটিভ না আসে এই জন্য আমরা একটা মাইনাস অনেক সময় দিই। তো যাই হোক, মাইনাসটা আলোচনা পরে। তো এই যে সিগমা, দেখো এপাশেও বিকৃতি এপাশেও বিকৃতি, এরও একক নাই এরও একক নাই, তাহলে বেচারা আমাদের সিগমা, এরও কোনো একক নাই, তাহলে পয়সনের অনুপাতেরও কোনো একক নাই। তাহলে বলছে কার একক মাত্রা নেই, তাহলে পয়সনের অনুপাত। হলো হলো পিসি কি হ্যাং হয়ে গেল নাকি? আচ্ছা, আয়তন বিকৃতির একক। আয়তন বিকৃতির একক কি হবে? একক কি হবে? এই যে নিউটন পার মিটার স্কোয়ার। আমরা বারবারই বলছি যে আমাদের যে গুণাঙ্কগুলো আছে এগুলো শুধুমাত্র তার এই যে এ পাশে যে বাম পাশে পীড়ন থাকছে সেখান থেকে একক আসছে। তো এই জন্য আয়তন বিকৃতি, তারপর ক্রিন্তন বিকৃতি, তারপর হচ্ছে তোমার ইয়ংয়ের গুণাঙ্ক। আচ্ছা সরি, ভুল বলছি এখানে আয়তন গুণাঙ্ক না, তো আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি কোনো একক নাই, কোনো প্রকার বিকৃতির একক নাই। আমি কিন্তু খেয়াল করো যে আমি এখানে ভুল বলে ফেলেছি, যে এটা কিন্তু বিকৃতি বলেছে, গুণাঙ্ক না। যাবতীয় গুণাঙ্কের একক হচ্ছে এটা। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের কোথাও মাসি বসেছে, খুঁজো তো, এই যে মাসি বসেছে, সেটা তো বেশি কাজ করে না কেন? আচ্ছা, তো এটা আসলে অ্যান্সার হবে যে একক নাই। খেয়াল করছো, একটু প্রশ্ন দেখতে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের রেজাল্ট কত বড় ভুল হয়ে যাবে। আচ্ছা, বস্তুর প্রতি একক মাত্রায় যে পরিবর্তন, প্রতি একক মাত্রায় যে পরিবর্তন হয় সেটা বিকৃতি। আমরা আগেই পড়ে আসলাম যে প্রতি একক দৈর্ঘ্যে বা একক আয়তনে যে পরিবর্তনটা হয় সেগুলোকে আমরা বিকৃতি বলে থাকি। পীড়নের মাত্রা কোনটি? পীড়ন মানে কি? এফ/এ। একটু কথাটা করলাম আমরা, এটার একক ছিল কেজি মিটার ইনভার্স পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এম এল ইনভার্স 1 টি মাইনাস 2, তাহলে এম এল ইনভার্স 1 টি মাইনাস 2 এই যে প্রথমে আছে। আচ্ছা, একটি নিখুঁত অসংনম্য বস্তুর পয়সন অনুপাত কত? মানে এর কোনো কিছু তুমি চেঞ্জ করতে পারছো না, না দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে, দৈর্ঘ্যের পরিবর্তন 0, এই টাইপের জিনিস। তো এই ক্ষেত্রে পয়সনের অনুপাতটা হবে 0। নিখুঁত অসংনম্য বস্তুর পয়সনের অনুপাত হবে একবারে 0। আচ্ছা, নিচের কোনটি মাত্রাগতভাবে মানে মাত্রার দিক থেকে স্থিতিস্থাপক গুণাঙ্কের সমতুল্য? তাহলে চাপ বা পীড়ন, এই যে চাপ বা পীড়ন এর একক আর স্থিতিস্থাপক গুণাঙ্কের একক সেম আসে। একটি তার বল প্রয়োগে সম্প্রসারিত করলে তারটির একক আয়তনে সঞ্চিত শক্তির রাশি কোনটি? ডিরেক্ট সূত্র দিয়েছে, ভাবা যায়। তাহলে যে হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি, মানে ডিরেক্ট সূত্র একবারে। সাধারণত তাপমাত্রা বৃদ্ধিতে কোনো একটা বস্তুর স্থিতিস্থাপকতা হ্রাস পায়, তাপমাত্রা বৃদ্ধি পাইলে স্থিতিস্থাপকতা হ্রাস পায়। রাবারের চেয়ে ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক কি হবে? রাবারের চেয়ে ইস্পাত মজবুত, তাহলে ইয়ংয়ের গুণাঙ্ক বেশি হবে, বড় হবে, দ্বিগুণ তিনগুণ আমরা জানি না। তো রাবারের চেয়ে ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক বড় হবে, এটা আমরা শিওর। আচ্ছা, পয়সনের অনুপাত সিগমা এর মানের ক্ষেত্রে কোনটা সঠিক? দেখো সিগমার মান আমাদের থিওরিটিক্যালি -1 থেকে হাফের মধ্যে। অনেক জায়গায় আবার এটাও দেখা যায় ইকুয়াল দিয়ে রাখে, ঠিক আছে, অনেকে ইকুয়াল দেয়। তো বিষয়টা আমরা ইকুয়াল দিয়ে ভাববো না, আমরা -1 থেকে বড় আর হাফের থেকে ছোট এটা নিয়ে চিন্তা করবো। -1 থেকে বড় হাফের থেকে ছোট, এটাই হচ্ছে আমাদের সিগমার মানে পয়সনের অনুপাত বা সিগমার মান। এটা একদম ছোটস্থ করে রাখবো, পরীক্ষা আসবেই, অলরেডি তো কয়েকবার আসছে। আচ্ছা, এল দৈর্ঘ্য ও আর ব্যাসার্ধের, আর ব্যাসার্ধ এখানে ক্ষেত্রফল বের করতে পারবো। একটি তারের এক প্রান্ত রেখে অপর প্রান্তে এম ভর ঝুলাই দিছো, তারটির গুণাঙ্ক 200 জিপিএ। জিপিএ মানে কি? পিএ মানে তো প্যাসকেল, গিগা প্যাসকেল। তো আমরা জানি যে কিলো মেগা, ঠিক আছে, কিলো আছে, মেগা আছে, গিগা আছে, টেরা আছে। তো গিগা মানে কি? গিগা মানে কি? 10⁹9, টেরা মানে 10⁻12। আচ্ছা
আমরা বলি যে 1 গিগা হার্ড ডিস্ক, 1 গিগা মানে কি, আমি তো 10^9 না? আচ্ছা যাই হোক, আমরা পরে দেখছি গিগা মানে কি। দেখো কিলো মেগা গিগা, গিগা মানে 10^9। আচ্ছা, তারটির ব্যাসার্ধ অর্ধেক করলে ওয়াইয়ের মান, তারটার ব্যাসার্ধ যদি অর্ধেক করি ওয়াইয়ের মান কি হবে? অর্ধেক হবে, দ্বিগুণ হবে। দেখো এই মজার বিষয় খেয়াল করো, কত তথ্য দিয়েছে কিন্তু অ্যান্সার এই তথ্যের সাথে কানেক্টেড না। এল দৈর্ঘ্য, আর ব্যাসার্ধ, তারের এক প্রান্তে ভর ঝুলাইছো, তারের ইয়ংয়ের গুণাঙ্ক এত, তারটির ব্যাসার্ধ অর্ধেক করলাম, ওয়াইয়ের মান কত। দেখো তার তো তুমি চেঞ্জ করো নাই, এদিকে যা কিছু হয়ে যাক তার কিন্তু একটাই, ওই তারটাই আছে। তারকে অর্ধেক করো, ছোট করো, তারের উপাদান কিন্তু তুমি চেঞ্জ করো নাই। সো আমাদের ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াইয়ের মান সেম থাকবে, পরিবর্তন হবে না। খেয়াল করে যে আমরা গিগা মিগা নিয়ে কত কিছু ভাবা শেষ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু অ্যান্সার এগুলোর সাথে কানেক্টেডই না। তো ভার্সিটির প্রশ্নগুলো না এভাবে হবে যে তোমাকে অনেক কিছু নিয়ে ভাবাবে কিন্তু অ্যান্সার অন্য জায়গায় লুকায় আছে, এটাকে আমরা ডাইভারশন বলি। তো যাই হোক, এগুলো খেয়াল রাখবা, সাবধান থাকবা এইসব বিষয়ে। অ্যালুমিনিয়ামের ইয়ংয়ের গুণাঙ্ক কত এটা আমি তোমাদেরকে বলছি না, এটা সুন্দর করে তোমরা নিজ দায়িত্বে মুখস্থ করে নেবা যে অ্যালুমিনিয়ামের ইয়ংয়ের গুণাঙ্ক কত, অ্যালুমিনিয়াম কত, ইস্পাত কত, রাবার কত, এরকম কয়েকটা পড়ে নেবা, হীরা কত। ওকে, পয়সনের অনুপাত এর মাত্রা কোনটি? পয়সন অনুপাতে তো এককই নেই, মাত্রা কোথা থেকে আসবে? পয়সন অনুপাত আমরা দেখলাম যে সিগমা, এর কোনো এককই নাই, তো এর কোনো মাত্রা থাকার প্রশ্নই আসে না। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক কে বলেছে? হুক বলেছে। কত সহজ প্রশ্ন, এত সহজ প্রশ্ন দেখছো যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়নের বিকৃতির সমানুপাতিক কে বলেছে? এটা হুক বলেছে। আচ্ছা, যদি এখানে বলতো দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি, তাহলে আমরা বলতাম যে ইয়ং বলেছে। তো এখানে যদি দৈর্ঘ্যের বিষয়টা আলোচনায় নাই, সো শুধু হুক। অসহপীড়ন, তাহলে অসহপীড়ন, পীড়ন মানে কি? এফ বাই এ, তাহলে অসহ বল ভাগ ক্ষেত্রফল, অসহ বল ভাগ ক্ষেত্রফল। পীড়ন মানে চাপ, চাপ মানে এফ বাই এ, তাহলে অসহ বল ভাগ ক্ষেত্রফল। ওকে, যে পদার্থের বাধা দানকারী বল বেশি সেই পদার্থের স্থিতিস্থাপকতা বেশি। স্থিতিস্থাপকতা মানে কি? সে তার অবস্থার পরিবর্তন হইতে দিতে চায় না, এটা তো স্থিতিস্থাপকতা। তার মানে কি? সে তার অবস্থার পরিবর্তনে বাধা দিচ্ছে। তাহলে যে পদার্থের বাধা দানকারী বলের মান বেশি সেই পদার্থের স্থিতিস্থাপকতাও বেশি। আচ্ছা, স্থিতিস্থাপক বলের ধরন কি? স্থিতিস্থাপক একটা সংরক্ষণশীল বল, এই বলে কাজ করলে তোমার কাজটা জমা থাকবে। নিচের কোনটা সঠিক? তার মানে সূত্র দিয়েছে নিশ্চয়ই, ওয়াই এ এল স্কোয়ার বাই 12 ভাগ এল। এটা হচ্ছে একক আয়তনের সঞ্চিত শক্তি, এটা হচ্ছে মোট শক্তি। তাহলে আমাদের এখানে যেহেতু ইউ লিখেছে, আমরা ইউ বলতে মূলত একক আয়তনের সঞ্চিত শক্তি বুঝি। তাহলে একক আয়তনের সঞ্চিত শক্তি হচ্ছে মোট শক্তি ভাগ আয়তন। এখানে শুধুমাত্র এটাও হতো যদি নিচে আয়তন থাকতো, এটা ক্ষেত্রফল দিছে। তো এই জন্য এটার অ্যান্সার হবে এটা, যে এই জিনিসটা একটা সঠিক কথা। আর এটা সঠিক হতো যদি এখানে মানে ইউ না থেকে ডাব্লিউ থাকতো। পয়সন অনুপাত তো সরাসরি আবার সূত্র চেয়েছে। আমরা কি জানি? পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি মানে ব্যাসার্ধের বিকৃতি বা ব্যাসের বিকৃতি সমান সিগমা ইন্টু ডেল এল বাই এল। তো সিগমা মানে কি? এল এসে গুণ হবে ডেল আর এল, ডেল এল ইন্টু আর। দেখো কোথায় আছে, সামনে একটা মাইনাস থাকতেই পারে, তো মাইনাস কি কোথাও আছে, এক জায়গাতে আছে। তাহলে এল ইন্টু ডেল আর ইন্টু ডেল এল, আবার মাইনাসও দিয়েছে, তার মানে সবই দিয়েছে ঠিকঠাক। স্থিতিস্থাপক ক্লান্তির আবিষ্কারক কি? এসব ফালতু প্রশ্ন, এগুলো হচ্ছে কালে ভদ্রে ওয়ান্স আপন এ টাইম আসে, 20 বছরে একবার আসে যে কোন জিনিসটা কে আবিষ্কার করেছে। তো এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না হইলেও অতীতে যেগুলো আসছে আর যতটুকু মনে রাখা যায়, কারণ পৃথিবীতে ফিজিক্সে তো মেলা কিছু আছে, প্রত্যেকটাই কেউ না কেউ আবিষ্কার করেছে, তো এতগুলো নাম মনে রাখা সম্ভব হয় না। যার কারণে তোমার বড় বড় ভার্সিটিগুলো যেমন ঢাকা ভার্সিটি, তারপরে মানে বড় ভার্সিটি যেগুলো, এরা সাধারণত এই ধরনের প্রশ্নগুলো দেয় না, এরা হচ্ছে লজিক্যাল প্রশ্ন করে।
তো স্থিতিস্থাপক লেন্সের আবিষ্কারক হচ্ছে আমাদের বিজ্ঞানী কেলভিন। তোমরা যতটুকু পারো এই ধরনের তথ্যগুলো মনে রাখবা, ওকে, মুখস্থ করে রেখে দিবা। দৈর্ঘ্য বরাবর সমান বল প্রয়োগ করে, তাহলে বল প্রয়োগ করেছি আমরা সমান, ওকে ফাইন। একই পদার্থ, কথাটা মনে রাখলাম যে পদার্থ একই। নিম্নোক্ত 4টি তারের মধ্যে কোনটির দৈর্ঘ্য বৃদ্ধি সবচেয়ে বেশি হবে? তাহলে ওয়াই সেম, বল সেম, দৈর্ঘ্য বৃদ্ধি কার বেশি হবে? দৈর্ঘ্য বৃদ্ধি সমান কি লেখা যায়? আমরা জানি যে এফ বাই এ সমান ওয়াই ডেল এল বাই এল। এখানে ডেল এলটাই হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে ডেল এল সমান এফ এল ওয়াই এ। তো আমাদের এফ এর মান সমান ওয়াই এর মান সমান, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা ডিপেন্ড করতেছে এল এর ওপরে আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে। যদি এল বেড়ে যায় তাহলে এটা বেড়ে যাবে, যদি ক্ষেত্রফল কমে যায় তাহলেও এটা বেড়ে যাবে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি সবচেয়ে বেশি হবে কার? খেয়াল করে দেখো যে এই অনুপাতটা যার বেশি এল ভাগে, তাহলে 4 ভাগ ক্ষেত্রফল মতো পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। এটার ক্ষেত্রে 3 ভাগ পাই 3 স্কোয়ার, মানে এটা 1/4, এটা 1/3, 2 2, তাহলে 2 ভাগ 2 স্কোয়ার। আচ্ছা, 1 ভাগ পাই ইন্টু 1 স্কোয়ার। তাহলে এখানে দেখো কি আসছে, 1/4 পাই, পরেরটা আসছে 1/3 পাই, 1/2 পাই, 1/পাই। মানে এটা তো ফিক্সড, আমরা শুধু এইটার অনুপাত দেবো, যার এই অনুপাতটা বড় তার ডেল এলটা কি হবে? বেশি হবে। তো আমি মানগুলো বসে চেক করছি, মানে এখানে এ স্কোয়ার দিচ্ছি কেন? এ মানে কি পাই আর স্কোয়ার, সেখান থেকে। তো প্রথমটাতে আমরা পাচ্ছি 1/4 পাই, 3 পাই, 2 পাই, 1/পাই। যার নিচে কম সে, মানে নিচে যার কম হবে সেই মানটা কিন্তু বড়। 1/, যখন আমরা হিসাব করি যখন নিচে কম হয় তখন মানটা বড় হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই মানটা সবচেয়ে বড় হচ্ছে। তাহলে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি কোথায় বেশি পাবো? আমরা এই ক্ষেত্রে বেশি পাবো। কোনটির আয়তন গুণাঙ্ক সবচেয়ে বেশি? এটাও মুখস্থ কথা, এটা তোমরা নিজ দায়িত্বে দেখে নেবা যে কোনটার আয়তন গুণাঙ্ক বেশি। নেক্সট, যেসব বস্তুর স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন দিকে বিভিন্ন থাকে, যে সকল বস্তুর স্থিতিস্থাপক ধর্ম, মানে ধরো একটা বস্তুর এখানে একরকম স্থিতিস্থাপক ধর্ম, এখানে আর এক রকম স্থিতিস্থাপক ধর্ম, যেসব বস্তুর স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন দিকে বিভিন্ন রকম থাকে সেটাকে বলা হয় অসম দিকধর্মী বস্তু। আচ্ছা, নিচের কোনটি স্থিতিস্থাপকতার জন্য সঠিক সমীকরণ? স্থিতিস্থাপকতার জন্য সঠিক সমীকরণ এখানে একটা আছে ইয়ং এর গুণাঙ্ক দিয়ে, একটা আছে কাজ দিয়ে, এটা তো কখনোই সঠিক হতে পারে না, এই ধরনের কিছু নাই। একটা আছে ক্লিনটন গুণাঙ্ক দিয়ে, আর একটা হচ্ছে পয়সনের অনুপাত দিয়ে। তো পয়সনের অনুপাত সমান তো এটা হয় না, তো এটাও বাদ। তাহলে আমাদের এই দুটো চেক করতে হবে। ও আচ্ছা, ইয়ং এর গুণাঙ্ক তো হয় না, ইয়ং এর গুণাঙ্ক তো দৈর্ঘ্যের বেলায়, এখানে তো আয়তন দিয়ে রেখেছে, তাহলে এই তিনটা বাদ, তাহলে বাকি থাকছে এটা, তাহলে এটা সঠিক। তাহলে স্থিতিস্থাপকতার জন্য কোনটা সঠিক সমীকরণ? তাহলে এগুলো যেহেতু হইতে পারে না তাহলে এটাই সঠিক। বা এটাকে আমরা এইভাবেও চিন্তা করতে পারি যে F/A সমান এটা ইন্টু থেটা। তো এটাকে আমরা তো এভাবে পড়ে আসলাম একটু আগে, F/A এটা ইন্টু ট্যান থেটা, তাহলে এটা ইন্টু ট্যান থেটা। তো এখানে থেটা লেখা আছে যে শুধু, বিষয় হচ্ছে আমরা জানি যে কোণের মান যদি খুব ছোট হয় তখন ট্যান থেটার জায়গায় থেটা লেখা যায়, এই হিসাবে এটা সঠিক। আচ্ছা, পয়সন অনুপাত নিচের কোনটি হতে পারে না? আমরা জানি পয়সন অনুপাত -1 থেকে বড় হবে, হাফের থেকে ছোট হবে, এই রেঞ্জের মধ্যে নাই কোনটা? পয়সন অনুপাত আমাদের 1 হতে পারে না, হাফের থেকে ছোট হতে হবে, তো অনেক বড় হয়ে গেছে। আমার আচ্ছা, বিরতির পর আবার চলে আসলাম ক্লাসে। দেখো
পীড়ন বিকৃতি আমরা যেগুলোকে পড়েছি, পীড়ন কি বিকৃতি, আমরা এখন পীড়ন বিকৃতির কিছু ম্যাথ দেখব যে পীড়ন বিকৃতি রিলেটেড কীরকম ম্যাথ আসে। আচ্ছা দেখো, 50 কেজি ভরের একজন বালক খালি পায়ে দাঁড়িয়ে আছে, মানে একটা বালক এভাবে খালি পায়ে দাঁড়িয়ে আছে, তার পায়ের পাতার ক্ষেত্রফল হচ্ছে এত, বালক কর্তৃক ভূমির উপর চাপ কত? খুবই সিম্পল প্রশ্ন, চাপ পি সমান এফ বাই এ। তো ওই বালকটা যেহেতু খালি পায়ে এভাবে দাঁড়ায় আছে, তাহলে তার যে ওজনটা সেটাই বলের কাজ করছে, মাটিতে বল দিচ্ছে, আর ওর পায়ের ক্ষেত্রফল তো দেওয়াই আছে, তাহলে বল কত তার ওজন থেকে আসবে, ক্ষেত্রফল কত। আচ্ছা এখানে দেখো সেন্টিমিটার স্কোয়ার আছে, একটা সেন্টিমিটারকে মিটার বানাইতে হলে 100 দিয়ে ভাগ, তাহলে 2টা সেন্টিমিটার আছে, 2 বার 100 দিয়ে ভাগ, তাহলে 200 গুণন 10⁻⁴। তাহলে এম এর মান 50, আমরা তো জি এর মান 10 ধরে অঙ্ক করছি, 200, এই যে 10⁻⁴ এটাকে নিচে না লিখে আমি উপরে লিখব, উপরে লিখলে আমি প্লাস আকারে লিখতে পারবো। আচ্ছা 10⁻⁴ লিখতে পারি, মানে নিচে না লিখে যখন উপরে লিখলাম মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে কাটো 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 কাটো, তাহলে কি থাকলো 5 0 0 0 0 ভাগ 2, তাহলে 50কে 2 দিয়ে ভাগ করলে 25 আর 3টা 0 প্যাসকেল। যেহেতু আমরা এসআই এককে কাজ করেছি হবে প্যাসকেল। তো 25,000 কই 25,000, দেখো এটাতে নাই, এটাতে নাই, এটাতে, এই যে এটাতে কিলো আকারে আছে, তাহলে এটা আমরা যদি লিখি 25 কিলো প্যাসকেল লেখা যায়। তো আমরা তো যে 10 ধরেছিলাম 9.8 এর জায়গায়, এজন্য একটু কম হবে। আচ্ছা নেক্সট, একটি তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে এটা ওয়াই এর মান, তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 15%। দেখো 15%, কার 15%? তাহলে নিশ্চয়ই মূল দৈর্ঘ্যের 15%। তাহলে তারটার দৈর্ঘ্য বৃদ্ধি, একটি তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, তারটার দৈর্ঘ্য বৃদ্ধি 15%, দ্যাট মিনস এখান থেকে তুমি বিকৃতিটা পাচ্ছ। আচ্ছা ভালো কথা, চাই কি প্রযুক্ত পীড়ন কত, তাহলে পীড়ন সমান আমরা কি জানি এফ বাই এ ওয়াই এল ভাগ এল, তো ওয়াই এর মান তো দেওয়া আছে, মান বসা দাও, 2 × 10⁻11, বিকৃতি হচ্ছে 15 ভাগ 100, তো 15 2 × 30, এই 2টা 0 বাদ যাবে, 10⁹, বা এটাকে লেখা যায় 3 × 10⁻10। কোথায় আছে? এই যে 3 × 10⁻10, একক খেয়াল করো, মান দেখো দুইটা সেম রেখেছে, তার মানে প্যাসকেল হবে একক, নিউটন পার মিটার স্কোয়ার। একটা গ্রানাইট পাথরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। অসহ পীড়ন, দেখো অসহ পীড়ন মানে এই পরিমাণ পীড়ন যদি আমরা প্রয়োগ করি তারে, তাহলে তারটা ছিঁড়ে যাবে, তাহলে অসহ পীড়ন মানে এফ বাই এ দেওয়া আছে। বলছে অসহ ভার কত, ভার মানে হলো ওজন। দেখো ভর আর ভার, ভর যদি বলে তাহলে এম বের করবা, আর যদি ভার বের করতে বলে তাহলে এমজি বা ওজন বের করবা। তাহলে অসহ ভার, অসহ ভার এর মানে হলো অসহ ওজন, অসহ ওজন, ওজন মানে এক প্রকারের বল। তো এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি, একটা এ ভাগ করে একটা এ গুণ করতে পারি, তাহলে পীড়ন আর ক্ষেত্রফল গুণ করলে আমরা ওজন পেয়ে যাচ্ছি। তাহলে অসহ পীড়ন কত, 3.267 10⁵, ক্ষেত্রফল কত 0.03। এখন গুণ করো, গুণ কিভাবে করতে হয় আগে বলে দিই, আগে সংখ্যাগুলো গুণ করে নিব, 3 × 7 = 21, হাতে থাকলো 2, 3 × 6 = 18, 20, হাতে থাকলো 2, 3 × 2 = 6, 6 আর 2 8, হাতে কিছু নাই, 3 × 3 = 9। এবার দেখো এখানে পয়েন্টের পর আছে 3টা সংখ্যা, এখানে পয়েন্টের পর আছে 2টা,
মানে পয়েন্টের পরে 5টা সংখ্যা আছে আর এখানে 10⁵ আছে, তাহলে 5 5-এ কেটে যাবে। তাহলে এত, যেহেতু ভার বের করছো তুমি, তার মানে এত নিউটন হবে অ্যান্সার। তাহলে 9801, এই যে 9801। আচ্ছা, একই পদার্থের তৈরি মানে নিশ্চিত থাকবা ওয়াই এর মান সেম। দুইটা ঘটনায় একই পদার্থের তৈরি, দুটি তারের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 3/1। যদি তার দুটিকে সমান বল দ্বারা টানা হয় তাহলে F1 = F2, তাদের পীড়নের অনুপাত কত? আচ্ছা, তো খেয়াল করো, পীড়ন F/A সমান Y/L। দেখো, তার যেহেতু একই পদার্থে তৈরি দুইটা তার, ব্যাসার্ধ আলাদা আলাদা, তার দুটিকে সমান বল দ্বারা টেনেছ, তবে তারের পীড়নের অনুপাত কত হবে? আচ্ছা, তাহলে F/A এটা কিভাবে লিখি? ভাগ F2/A2। পীড়নের অনুপাত যেহেতু বের করবো দুই সিচুয়েশনে, তাহলে এটা সমান লেখা যায় F1/A1 ইন্টু A2/F2। তো এটার আমাদের প্রয়োজন পড়ছে না, এটার প্রয়োজন নাই এখানে। তাহলে F1 আর F2 সমান, তাহলে এই দুটো কী হবে? ঘাস করে কেটে যাবে। তাহলে πr2² πr1²। তো R1 ভাগ R2 মান হচ্ছে 3/1, তাহলে R2 ভাগ R1 এর মান হচ্ছে 1/3 স্কোয়ার। আর এর উপর স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিলাম। তাহলে 1:9, এই যে অ্যান্সার 1:9। একই পদার্থ মানে আবার সেম, Y1 = Y2, একই পদার্থ ও ব্যাসার্ধের, তার মানে ব্যাসার্ধ সেম, তারের দৈর্ঘ্যের অনুপাত, তাহলে L1 ভাগ L2 হচ্ছে 1/2 দেওয়া আছে। যদি সমান বল দ্বারা টানা হয়, বলের মানও সমান, তাহলে তার দুটির বিকৃতির অনুপাত কত? দেখো, আমরা জানি F/A সমান Y/L। এই পুরো জিনিসটাকে বলা হয় বিকৃতি। তাহলে খেয়াল করো, পুরো বিকৃতি F এর ওপর, A এর ওপর আর Y এর উপর ডিপেন্ড করতেছে সামষ্টিকভাবে, এই তিনটার উপরে ধরো ডিপেন্ড করছে। তো এক্ষেত্রে আমাদের F এর মান সেম, A এর মান সেম, Y এর মান সেম, শুধু তারের দৈর্ঘ্যটা আলাদা ছিল। তো বিকৃতি কিন্তু আমরা প্রথম অবস্থাতেও যা পাবো পরেও তাই পাবো। আর একটা বিষয় হচ্ছে যে তার যদি একই ব্যাসার্ধের হয়, ঠিক আছে, তো যদি একই ব্যাসার্ধের হয় সেক্ষেত্রে তারের যে বিকৃতি কিন্তু একটা কনস্ট্যান্ট টাইপের জিনিস, ঠিক আছে। তুমি এতটুকু দৈর্ঘ্য নিয়ে কাজ করো আর ওই তারের আরেকটু বড় দৈর্ঘ্য নিয়ে কাজ করো, বিকৃতি কিন্তু দৈর্ঘ্য ডিপেন্ডেন্ট না, বিকৃতি একটা ধ্রুব জিনিস। তাহলে এখানে অ্যান্সারটা হবে যে বিকৃতি একই থাকবে, এখানে কিন্তু অ্যান্সার নাই, ঠিক আছে। অনেক বইয়ে 1:2 অ্যান্সার দেওয়া থাকবে। তো বিকৃতি মানে পুরো জিনিসটাই, যখন যে তারের দৈর্ঘ্য বড়, দেখো এখানে তার তো সেম তার, ধরো এতটুকু রাবার আর বড় রাবার, তো যদি ছোট রাবার হয় ও দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হবে, যদি বড় রাবার হয় তো দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে। আলটিমেট বিকৃতির অনুপাত কিন্তু সেম থাকবে, তাহলে তার দুটির বিকৃতির অনুপাত হবে 1:1। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, একটি বস্তুর বাতাসে ওজন এত, পানিতে ওজন এত, বস্তুর ঘনত্ব কত? আচ্ছা, এই ম্যাথটা মূলত 9-10 থেকে আসছে, খেয়াল করবা। এই ম্যাথটা আসছে 9-10 থেকে। আমাদের প্লবতার একটা ম্যাথ ছিল না, যে বাতাসে ওজন এত, পানিতে ওজন এত, তাহলে হারাইলো কত? তাহলে হারানো ওজন দুইটার বিয়োগফল, তাহলে 20 গ্রাম, সাথে জি গুণ করে রাখতে হবে। এটা যেহেতু ওজন, এখানে হারানো ভরের পরিমাণ দেওয়া আছে, তাহলে 20 mg, 20 g। তো
এটা গ্রামে আছে তাই গ্রামটা লিখে রেখেছি। আর আমরা এমনিতে কি জানি, আমরা জানি হারানো ওজনটাই হচ্ছে প্লবতা। একটা বস্তু তরলে ডুবার পরে যতটুকু ওজন হারায় সেটা হচ্ছে তার প্লবতার সমান। তাহলে প্লবতার মান কত? প্লবতার মান হচ্ছে রো এল ভিএস জি। তাহলে আমাদের অঙ্কে দেখো রো এল ভিএস জি, এটা হচ্ছে 20 গ্রাম ইন্টু জি। তাহলে জি জি আউট। এই যে রো, পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, কিন্তু এখানে আমরা কিসে বের করছি? খেয়াল করো, গ্রাম পার সিসি দেওয়া আছে। তো আমরা এক কাজ করি, আমরা জিনিসটাকে আগে এসআই এককে বের করি, তারপরে সেটাকে গ্রামে কনভার্ট করি, তাহলে বিষয়টা সহজে বুঝতে পারবো। তাহলে এটা দিলাম আমি 1000, ভিএস এর মান আমি বের করব 20 ইন্টু 10⁻³ জি জি তো কেটে গেছে, গ্রাম মানে 1000 দ্বারা ভাগ করে আমি কেজি বানাইলাম। তাহলে ভিএস সমান হচ্ছে 20 ইন্টু এই 1000 উপাশে গিয়ে ভাগ হবে, তার মানে হয়ে যাবে 10⁻⁶। তাহলে এটা কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, কেজি পার মিটার কিউব। এখন যদি এটাকে গ্রাম আর সেন্টিমিটারে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে? দেখো, 1 গ্রাম পার সিসি, তাহলে গ্রাম মানে হলো 10⁻⁻3, সিসিটা আছে নিচে, আচ্ছা নিচে রাখি এটাকে, তাহলে সিসিটা আছে নিচে, 10⁻, সিসি মানে -6 সেন্টিমিটার কিউব। তাহলে কি হয়ে যাচ্ছে, 10⁻³ কেজি পার মিটার কিউব। তাহলে 1000 কেজি পার মিটার কিউবকে লিখতে পারি আমরা 1 গ্রাম পার সিসি। তো এখানে এত কেজিকে কিভাবে লিখতে পারি? তাহলে একটু ঐকিক নিয়মে ট্রাই করো। আচ্ছা, এটার অ্যান্সার তো আমি দেখছি না অপশনে। আচ্ছা দাঁড়াও, এত কেজি পার মিটার কিউব মানে হচ্ছে 1, তাহলে একে কত এত, তাহলে 20 ইন্টু 10⁻⁶ কত হচ্ছে? তাহলে 20 ইন্টু 10⁻⁶ বাই 10⁻⁻3, কিন্তু অ্যান্সার তো নাই এখানে। আচ্ছা, তো যাই হোক, একটা বস্তুর বাতাসে ওজন 100 গ্রাম, পানিতে ওজন 20 গ্রাম, তাহলে হারাইছে কত গ্রাম? সে হারাইছে 20 গ্রাম। যেটা হারাইছে সেটা তার প্লবতার মান। প্লবতা মানে হলো রো এল ভিএস জি, এটা হলো প্লবতার মান। তাহলে রো এল ভিএস জি সমান আমাদের হারানো ওজন, এখান থেকে ভিএস এর মানটা বের করব। আবার এই যে রোয়েল 1000 কেজি পার মিটার কিউব, এটাকে একটু আমি ভেঙে নিয়েছি, 1000 পুরোটাকে আমি এসে এককে বানাইছি, কিন্তু অ্যান্সারটা হবে 0.02 গ্রাম পার সিসি, কিন্তু সেটা অপশনে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে অপশনে না থাকলে তো আর কিছু করার নেই। সমুদ্রের পানির ঘনত্ব দেওয়া আছে, একটি ট্যাঙ্কারে 10% পানির উপরে থাকে, ট্যাঙ্কারটি ডেড সিতে ঘনত্ব এত, ভাসন হলে কত অংশ পানির উপরে ভাসমান থাকবে? আচ্ছা, কত অংশ ভাসমান থাকে, কত অংশ ডুবে থাকে, আবার সেই প্লবতার ম্যাথ। তো মনে রাখবা, বস্তুর ঘনত্ব ভাগ তরলের ঘনত্ব, এই যে অনুপাতটা, এত অংশ ডুবে থাকে, এত অংশ ডুবে থাকে। তাহলে ওরা বলেছে যে পানিতে, সমুদ্রের পানিতে যখন ঘনত্ব এত, পানির ঘনত্ব এত, একটি ট্যাঙ্কারে 10% উপরে থাকে, তার মানে 90% ডুবে থাকে। তাহলে রো এস বাই রো এল এর মান হচ্ছে 90%। 10% বেশি থাকে মানে 90% ডুবে থাকে,
এটাকে তুমি চাইলে 0.9 লিখতে পারো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আমাদের বস্তুটার ঘনত্ব রোয়েল কত 1.025.9। তাহলে বস্তুর ঘনত্ব হচ্ছে 0.9 1.025। আচ্ছা, এবার যদি ওকে ডেড সিতে নিয়ে যাই তাহলে কত অংশ পানির উপরে থাকবে? তাহলে ডুবে থাকবে কত সেটাকে বের করি। ডুবে থাকবে রো এস বাই রো এল ড্যাশ। রো এস এর মান তো আমরা জানি, আর বস্তুর ঘনত্ব তার চেঞ্জ হচ্ছে না 1.025। এখন তুমি নিয়ে গেছো ডেড সিতে 1.3। তাহলে এই যে পরিমাণটা, এই পরিমাণ তোমার ডুবে থাকবে। তাহলে ভেসে থাকবে কতটুকু? তাহলে ভেসে থাকবে 1 মাইনাস, মানে টোটাল 1 থেকে এত অংশ ডুবে থাকছে, তাহলে বাকিটুকু কি থাকবে? ভেসে থাকবে 0.9 1.025 বাই 1.3। এই যে ক্যালকুলেশনটা, এটা কিন্তু আমরা ক্যালকুলেটর ছাড়া করতে পারবো না, ঠিক আছে? তো আমাদেরকে এখন যদি ম্যাথ দেয় এই টাইপেরই ম্যাথ দিবে, বাট সংখ্যাগুলো সহজ সহজ দিবে, যাতে আমাদের এই ক্যালকুলেশনগুলো আমরা মুখে মুখে করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখানে মনে রাখবো যে এই পরিমাণ, এই সূত্রটা মনে রাখবো যে এতটুকু ডুবে থাকে। তাহলে রোএস বাই রোয়েল পরিমাণ সবসময় ডুবে থাকে। আচ্ছা, এবার আসো একটি বস্তুর আপেক্ষিক গুরুত্ব 6। আপেক্ষিক গুরুত্ব মানে এই বস্তুটার ঘনত্ব পানির ঘনত্বের কত গুণ সেটা বোঝাচ্ছে। তাহলে এই বস্তুর ঘনত্ব হচ্ছে 6 ইন্টু রো এল, ঠিক আছে? বাতাসে ওজন এত, পানিতে ওজন কত হবে? তাহলে বাতাসে ওজন এটা, পানিতে গেলে ওজন হারাবে কত? পানিতে ওজন হারাবে রো এল ভিএস জি। বস্তুর বাতাসে ওজন দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা। বস্তু পানিতে এতটুকু ওজন হারাবে, তাহলে পানিতে ওজন হবে কত? অতএব পানিতে ওজন, তাহলে বস্তুর প্রকৃত ওজন রো এস ভিএস জি, এটা হচ্ছে প্রকৃত ওজন। পানিতে ডুবলে হারাবে প্লবতার সমান রো এল ভিএস জি। প্লবতার মানটা আমরা সবসময় মনে রাখবো তরলের ঘনত্ব বস্তুর আয়তন ইন্টু জি। আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে? রো এস এর মান দেওয়া আছে, ভিএস কি দেওয়া আছে? ভিএস দেওয়া নাই। আচ্ছা, ভিএসটা আমরা চাইলে বের করে নিতে পারি। দেখো, বস্তুর আয়তন মানে বস্তুটার ভর ভাগ বস্তুটার ঘনত্ব। এখান থেকে আমরা ভিএস এর মানটা চাইলে বের করতে পারি। তাহলে ভিএস এর মানটা এখানে বসাই দিই, তাহলে এখানে হয়ে যাবে এমজি রোয়েল ভিএস। আচ্ছা, দাঁড়াও, এটা হলো এমজি হলো, মানে বস্তুর ভর হলো। রোয়েল ভিএস মানে কি লেখা যায়? ভিএস এমএস বাই রো এস। জি, ওই যে রো এস এর মান ওখানে দেওয়া আছে, এমএস জি মাইনাস রোয়েল এমএস 6 ইন্টু রোয়েল জি। তাহলে এমএস জি মাইনাস রোয়েল কেটে যাবে 1/6 এমএস জি। তাহলে এম এস জি কমন নিলে 1 মাইনাস 1/6, তাহলে এম এস ইন্টু 5/6 ইন্টু জিটাকে পরে লিখছি। তাহলে এম এস এর মান হচ্ছে আমাদের 36 ছিল, 36 বসাই দিলে জি। তাহলে 6 6 36, এখানে 6 থাকছে, 5 6 30 জি, 30 জি। তাহলে জি যদি বাদ দিই তাহলে শুধু 30 গ্রাম আমরা অ্যান্সার দিতে পারি।
তাহলে আমাদের এখানে মনে রাখার বিষয় হলো আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 6। আপেক্ষিক গুরুত্ব মানে ওই বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের মানে পানির ঘনত্বের কত গুণ, সেটাকে বলছি আমরা আপেক্ষিক গুরুত্ব। বাতাসে ওজন মানে নর্মাল ওজন, যেটা ওজন বলেছে কিন্তু ভর দিছে, এই জন্য আমরা পরে জি গুণ করে নিয়েছিলাম। তাহলে বাতাসে ওজন এটা, পানিতে ওজন কত হবে? তো বস্তু যখনই তরলে ডুববে সে সাথে সাথে প্লবতার সমপরিমাণ ভর সে হারাবে, মানে ওজন সে হারাবে। প্লবতার মান কত? রোয়েল ভিএস জি, রোয়েল ভিএস জি। তাহলে অরিজিনাল হচ্ছে এমএসজি, যেটা হারাইলো বাদ দিলাম, বাকি থাকলো কতটুকু? এই যে 30 জি বাকি থাকছে, 30 জি, আর 30 হলো আমাদের ভর। তাহলে আমরা শুধু ভরটা অ্যান্সারে আছে, ভরটা দিলাম। কোন বস্তুর আদিমাত্রা এক্স, আচ্ছা আগে মাত্রা এক ছিল, বল প্রযুক্ত হওয়ার পর মাত্রা ওয়াই, বিকৃতি কত? আচ্ছা ধরো এটা দৈর্ঘ্য টাইপ কিছু একটা, যে দৈর্ঘ্য ছিল আগে এক্স, বল প্রযুক্ত হওয়ার পর হয়েছে ওয়াই। তাহলে আমরা বিকৃতি মানে কি জানি? পরিবর্তন ভাগ আদিমান। তাহলে পরিবর্তন হচ্ছে ওয়াই মাইনাস এক্স, আদিমান ছিল আমাদের এক্স। তাহলে ওয়াই মাইনাস এক্স, তুমি চাইলে এটাকে এক্স মাইনাস ওয়াইও লিখতে পারো, এটা ডাজেন্ট ম্যাটার, উপরে পরিবর্তন দিলেই হলো। পরিবর্তন ভাগ আদিমান, এল ভাগ এল, এটা হচ্ছে আমাদের বিকৃতি। তাহলে এখানে আমরা এই জায়গাতে অপশনটা দেখতে পাচ্ছি। স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা কয় প্রকার পেয়েছি? স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা পেয়েছি ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, তারপর হচ্ছে ক্রিন্তন গুণাঙ্ক ছিল, ক্রিন্তন গুণাঙ্ক ছিল। তো এই রিলেটেড টুকটাক কিছু ম্যাথ আসে। আচ্ছা, একটা তারের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে ওয়াই, তারটার দৈর্ঘ্য এত % বাড়াচ্ছ, তার মানে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি। এটা আমরা একটু আগে করলাম মনে হচ্ছে, আচ্ছা রিপিট হয়ে গেছে মনে হয়। দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে আদি দৈর্ঘ্য এর 7.5%, তার মানে এটা অ্যাকচুয়ালি বিকৃতির মান দেওয়া 7.5/100। ওয়াই দেওয়া, পীড়ন চেয়েছে, পীড়ন কত? তাহলে F/A সমান ওয়াই এল ভাগ এল, মানগুলো বসে দাও। 4 × 10⁻11, 7.5 ভাগ 100। তাহলে গুণ করি আগে সংখ্যাগুলো, 4 × 5 = 20, হাতে থাকবে 2, 4 × 7 = 28, আর 2 = 30। পয়েন্ট এক ঘর আগে আছে, তাহলে আমরা এক ঘর আগে পয়েন্ট দিলাম। তো এটা দিয়ে এটা গুণ কমপ্লিট। 10⁻11, দুইটা জিরো বাদ যাবে, 10⁻9। তাহলে 3 × 10⁻, এই যে যদি জিরো একটা ওকে ধার দিয়ে দিই, 3 × 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। 5 মিটার দীর্ঘ, এত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, 20 কেজি ভর ঝুলাই দিয়েছ, এতে দৈর্ঘ্য এত বৃদ্ধি পেল, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তারটির ইয়ংয়ের গুণাঙ্ক কত? তাহলে আমরা জানি F/A ওয়াই এল ভাগ এল, তাহলে ওয়াই সমান FL AL, এফ মানে হচ্ছে mg, এল ভাগ ক্ষেত্রফল দেওয়া আছে, আচ্ছা এল। তাহলে এম কত? এক এক করে মানগুলো বসাও। এম হচ্ছে 20, আমি তো জি 10 ধরবো হিসাবের সুবিধার জন্য। আদি দৈর্ঘ্য 5, ক্ষেত্রফল 1 মিলিমিটার, 1টা মিলিমিটার মানে 1000 দিয়ে ভাগ, মিলিমিটার স্কোয়ার মানে 2টা মিলিমিটার আছে, তাহলে 10⁻⁻6। দৈর্ঘ্য বৃদ্ধি 2 মিলিমিটার, 2 × 10⁻³ তাহলে কাটাকাটি করি, ও মাপ এখানে হচ্ছে এই 2 দিয়ে যদি কাটি, আমরা এটাকে 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হয়ে যাবে 10। তাহলে উপরে হচ্ছে 100, 5 × 100, নিচে হচ্ছে 10⁻⁹। 100 মানে 10 স্কোয়ার, এই 9 উপরে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 5 × 10⁻11, তাহলে 5 × 10⁻11 আমাদের একক হবে, আমরা সব কাজ এসআই এককে করেছি, আমাদের একক হবে নিউটন পার মিটার স্কোয়ার।
এটাকে যদি ডাইনে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে, কাজগুলো আমাদেরকে তাহলে এফপিএস সরি সিজিএস পদ্ধতিতে করা লাগতো। তো যাই হোক, নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা চেঞ্জ করে দেখি। দেখো 1 নিউটন পার মিটার স্কোয়ার, 1 নিউটন মানে 10⁵ ডাইন, 1 নিউটন মানে 10⁵ ডাইন। আর মিটার স্কোয়ার নিচে আছে, মিটার স্কোয়ারকে সেন্টিমিটার যদি বানাইতে চাই, একটা মিটারকে সেন্টিমিটার বানাইতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 2 বার 100 দিয়ে ভাগ হবে। 1 নিউটন মিটার স্কোয়ার, তাহলে নিউটন মানে 10⁵ ডাইন, এটা হয়ে গেল ডাইন। 2টা মিটার, তাহলে 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটার, তাহলে হচ্ছে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটাকে তোমরা একটা সূত্র আকারে মনে রাখতে পারো যে 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটাকে 10 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব, তাহলে 5 × 10⁻, তাহলে 12 হয়ে যাবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 5 এটা হবে না, এই যে এটা হবে। 5-এর থেকে একটু কম হবে কেন, ওই যে আমরা জি এর মান 10 ধরেছিলাম এজন্য। তাহলে 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, একই উপাদান, তার মানে ওয়াই এর মান সেম। তৈরি দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রথম তারের দ্বিগুণ, কিন্তু ব্যাসার্ধ প্রথম তারের অর্ধেক। সমান ভার প্রয়োগ করেছো, ভার মানে ওজন, তার মানে তুমি এফ সমান প্রয়োগ করেছো, F1 = F2। আচ্ছা, দ্বিতীয় তার ও প্রথম তারের দৈর্ঘ্য প্রসারণের অনুপাত কত? দ্বিতীয় তার আর প্রথম তারের দৈর্ঘ্য প্রসারণের অনুপাত কত? দ্বিতীয় দৈর্ঘ্য প্রসারণ মানে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে F/A y L/L। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি F1 πr1 স্কোয়ার, y1 L1 L1, F2 বাই মানে এটা হলো প্রথম তারের ক্ষেত্রে, এটা দ্বিতীয় তারের ক্ষেত্রে, তাহলে পাই r2 স্কোয়ার y2 L2 L2। আমি দুইটা ভাগ করে দেব, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। তাহলে ভাগ করে দিলে যেহেতু এফ সমান, তাহলে এফ কেটে যাবে, পাই কেটে যাবে, তাহলে উপরে থাকবে 1/r1 স্কোয়ার 1/r2 স্কোয়ার, এটা ভাগ এটা ইকুয়াল y কেটে যাবে, L1 ভাগ L1 L2 ভাগ L2। তাহলে 1/r1 স্কোয়ার ইন্টু এটা উল্টে যাবে r2 স্কোয়ার L1 ভাগ L1 L2 ভাগ। আচ্ছা, এবার মান বসাও। r2 মানে কি? r1 × হাফ, তাহলে r1 × হাফ, r2 এর জায়গায় যদি বসাই তাহলে r1 × হাফ, তাহলে r1 কেটে যাবে, তাহলে হাফ স্কোয়ার। আবার এইদিকে আমাদের আর কোনো তথ্য দেওয়া আছে? হ্যাঁ, এই যে একটা তথ্য এখানে দেওয়া আছে, L2 ভাগ L1 মানে হচ্ছে 2, এটা হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 1/4, এ পাশে হচ্ছে, তাহলে অতএব L1 ভাগ L2 সমান 1/4 × 8, তাহলে 1:8। আচ্ছা, আমাদেরকে উল্টাটা চেয়েছে, L1 ভাগ L2 চাইনি, L2 ভাগ L1 চেয়েছে, তাহলে L2 ভাগ L1 মানে হচ্ছে 8, তাহলে এই যে অ্যান্সার এটা। ওকে, অনেক আগের প্রশ্ন তো এগুলো একটু বড় সড়ো ছিল।
একটি তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক এত, ওয়াই দেওয়া আছে এত, ক্ষেত্রফল দেওয়া আছে এত, দৈর্ঘ্য বৃদ্ধি এত, তার মানে হলো এল সমান এল এর 10%। প্রযুক্ত বল এফ কত? তাহলে আমরা জানি এফ বাই এ, এটা আমি আর করে দিচ্ছি না, ওয়াই এল ভাগ এল। তাহলে এফ সমান ওয়াই এ এল ভাগ এল। ওয়াই এর মান বসায় দাও, 2 × 10⁻11। ক্ষেত্রফল হচ্ছে, করে দিব না বলতে বলতে করে দিলাম, এল হচ্ছে এল ইন্টু 10/100 ভাগ হচ্ছে আবার এই যে এল। তাহলে এই এল আর এই এল কেটে যাবে, এখানে ক্যালকুলেশন করো, 2 × এখানে আছে 11 -4 -2, তাহলে 6টা শূন্য বাদ যাবে, 10⁵ নিউটন। 2 × 10⁵ নিউটন। মা অ্যান্সার নেই কেন? ও আচ্ছা, এখানে একটা শূন্য ছিল, একটা শূন্য বাদ চলে গেছে, তাহলে এখানে 10⁶ হবে। তাহলে 11 থেকে 4 বাদ দিলাম 6, 1 যোগ করলাম 7, আবার 2 বাদ দিলাম, এরকম। মানে এটাকে সাজায় লিখি, 10⁻, এখানে আছে 11 -4 +1 -2, তাহলে 11 আর 1 12, 12 থেকে 6 বাদ দিলে 6, তাহলে অ্যান্সার হবে এটা। একটু দেখতে ভুল হলে অঙ্ক ভুলে যাবে। গ্যাসের আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, গ্যাসের আয়তন 10% কমাচ্ছ, 10% কমাচ্ছ না আয়তন পরিবর্তন করছো, তাহলে আয়তনের পরিবর্তন হচ্ছে আদি আয়তনের 10%। অতিরিক্ত চাপ প্রয়োগ করতে হবে, চাপ মানে পীড়ন, তাহলে এফ বাই এ আয়তন গুণাঙ্ক ইন্টু ডেল ভি বাই ভি। তাহলে মানগুলো বসায় দাও। আয়তন গুণাঙ্ক কত? 6 × 10⁻3। ডেল ভি মানে কত? ভি ইন্টু 10/100। নিচে একটা ভি ভাগ আছে, এই যে ভি ভাগ আছে, তো এই ভি কেটে যাবে, তাহলে 6 × 10⁻, দেখো এখানে হচ্ছে 4টা শূন্য উপরে, নিচে 2টা শূন্য, তাহলে 2টা শূন্য থাকবে, তাহলে অ্যান্সার হবে 600। 600 কই, 600 কই, এই যে 600। আচ্ছা, ওয়াই দেওয়া আছে, একটি তারের দৈর্ঘ্য স্থিতিস্থাপক সীমার মধ্যে 5% বাড়াইতে পীড়ন কত? এই অঙ্ক তোমরা পারবা, এটার করাচ্ছে না। সমান দৈর্ঘ্যের 3টা তার এবিসি, সমান দৈর্ঘ্যের 3টা তার এবিসি, পীড়নের মান সমান, পীড়নের মান সমান দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এরকম, ওয়াই এর গুণাঙ্ক। আচ্ছা দেখো, আমরা জানি এফ বাই এ ওয়াই এল ভাগ এল, তাহলে ওয়াই সমান এফ এল এ এল। তাহলে দেখো, যার ওয়াই এর মান বেশি তার এল এর মান কম, এটা তো কনস্ট্যান্ট বলে দিছে, আবার সমান দৈর্ঘ্য এলও কনস্ট্যান্ট, তাহলে এগুলো যেহেতু কনস্ট্যান্ট, এই পুরো অংশটাই হচ্ছে আমাদের অংশটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ওয়াই এর সাথে আমার এল এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে যার দৈর্ঘ্য বেশি বেড়েছে তার ওয়াই কম, তাহলে আমাদের এর ওয়াই সবচেয়ে কম, তার থেকে বি বেশি, তার থেকে সি বেশি, তাহলে অ্যান্সার হবে এ সবচেয়ে বড়। এই যে যার দৈর্ঘ্য বৃদ্ধি বেশি, আচ্ছা আমি কি ভুল লিখলাম? হ্যাঁ ভুল লিখেছি, যার দৈর্ঘ্য বৃদ্ধি বেশি তার ওয়াই কম, এ সবচেয়ে কম, এই যেটা। পিতলের স্থিতিস্থাপক গুণাঙ্ক কত? এই যে ভাই, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। পিতল, ইস্পাত, তামা, এদের ইয়ংয়ের গুণাঙ্কগুলো একটু কষ্ট করে মনে রাখবা। যদি পীড়ন পি হয় এবং ওয়াই কোনো তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক হয়, তাহলে পীড়ন মানে চাপটাকে পি দ্বারা প্রকাশ করছে, তবে তারের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি কি হয়? হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি। পীড়নকে পি লিখলাম, ওরা পি লিখতে বলেছে তাই। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস জানি আবার, পীড়ন মানে পীড়ন না লিখতে যদি ভাবে লিখি এফ বাই এ সমান ওয়াই ইন্টু বিকৃতি, তাহলে পি সমান ওয়াই ইন্টু বিকৃতি, তাহলে বিকৃতি সমান কি? পি ভাগ ওয়াই, তাহলে পি তো থাকলো, বিকৃতি মানে হলো পি ভাগ ওয়াই, তাহলে পি স্কোয়ার ভাগ
2y। একক আয়তনের সঞ্চিত শক্তি হচ্ছে পি স্কোয়ার ভাগ 2y। ওকে, আচ্ছা দেখো এবারে প্রশ্ন হচ্ছে ইস্পাতের ঘনত্ব দেওয়া আছে, ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, শব্দের বেগ কত। তো বিষয় হচ্ছে শব্দের বেগ আমরা বের করতে পারি সরাসরি ইয়ংয়ের গুণাঙ্ক আর ঘনত্ব ভাগ করে দিয়ে। তাহলে ইয়ংয়ের গুণাঙ্ক কত, 2 × 10⁻11। তো সমস্যা হলো এই যে ক্যালকুলেশনগুলো, এগুলো উইদাউট ক্যালকুলেটর তোমরা পাবা না, এগুলো মানে ক্যালকুলেটর সহ আসলে পারা যাবে, মানে ক্যালকুলেটর ছাড়া খুব একটা ইজি হবে না। তারপরে যদি আমরা ক্যালকুলেটর ছাড়া আন্দাজ করতে চাই, যে না আমরা আন্দাজ করতে চাই, তাহলে একটা কাজ করব, এটা লিখলাম 20 তার 10⁻, এখানে লিখলাম 10, একটা 0 কমাই দিলাম, 7.8 না লিখে এটাকে 80 মানে 78 ধরো, একটা শূন্যর কাছ থেকে নিয়ে নিব। তাহলে এটা যদি 80 হয়, তাহলে 78 না লিখে 80 লিখলাম, তাহলে কি দাঁড়াইলো 4। তার মানে এটা হচ্ছে হাফ, হাফের সাথে কি থাকলো 10⁻10 8, 10⁻8 হাফ 10⁻4 স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে হাফ × 10⁻4, তার মানে হচ্ছে হাফ মানে 0.5 গুণন 10⁻4, তার মানে প্রায় 5000-এর মতো হচ্ছে। 5000-এর থেকে একটু বেশি হবে, কারণ নিচে আমরা বড় ধরেছি কিন্তু ছোট আছে, তাহলে 5000-এর একটু বেশি হবে। কিন্তু খেয়াল করে দেখো 6000 আছে, 6000 এত বড় তো হবে না, তাহলে যে এটা হচ্ছে মানে আন্দাজ করে এটা অ্যান্সার নিয়ে আসা যায়। আচ্ছা, মানে আনুমানিক। ওকে, দৈর্ঘ্য ব্যাসার্ধ একটি ইস্পাতের তারের ইয়ংয়ের গুণাঙ্ক 4 মিটার দীর্ঘ ব্যাসার্ধের। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে 2 প্রকার তার আছে, একটা দৈর্ঘ্য এত ব্যাসার্ধ এত, এটাও ইস্পাতের তার, আরেকটা তার দৈর্ঘ্য আলাদা ব্যাসার্ধ সেম, দৈর্ঘ্য আলাদা, বাট দুইটাই মানে ইস্পাতের তার। দেখো ইয়ংয়ের গুণাঙ্কের যে বিষয়টা, এটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ এসবের উপর ডিপেন্ড করে না, এগুলো তারের উপাদানের উপর ডিপেন্ড করে। আগের তারটাও ইয়ংয়ের ছিল, সরি ইস্পাতের ছিল, পরের তারটাও কি ইস্পাতের, সো এই দুটো কি হবে সেম হবে, সো ইয়ংয়ের গুণাঙ্ক চেঞ্জ হবে না, সেম থাকবে। পয়সনের অনুপাত থেকে যদি ম্যাথ আসে তাহলে সরাসরি মনে রাখবা পার্শ্ব বিকৃতি সমানুপাতিক দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি মানে ব্যাসের বিকৃতি হতে পারে, সমানুপাতিক উঠে গিয়ে সিগমা আসবে, দৈর্ঘ্য বৃদ্ধি, এই সূত্র ব্যবহার হতে পারে। অথবা ব্যাস মানে ব্যাসার্ধের বিকৃতি যত আসে ব্যাসের বিকৃতিও সেম আসে, এটা দিয়েও তোমাকে অঙ্ক করতে দিতে পারে। এই অঙ্কে অনেক সময় আমরা মাইনাস দেখতে পাই, মাইনাসটা হয় মূলত যদি দৈর্ঘ্য বাড়ে তাহলে ব্যাস কমে যায়, যদি দৈর্ঘ্য কমে ব্যাস বেড়ে যায়। অর্থাৎ এই যে দুইটো অংশ আছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা প্লাস হয় একটা মাইনাস হয়। তো এই কনস্ট্যান্টের মান যাতে মাইনাস না আসে এজন্য আগে থেকে একটা মাইনাস আমরা দিয়ে রাখি, তো এটা অতটাও আমাদের গুরুত্ব বহন করবে না। তো সিগমার শুধু মান আমরা আগে যেটা দেখে আসলাম -1 থেকে হাফের রেঞ্জের মধ্যে হবে, সেটা তোমরা ব্যবহার করবা। আর যদি কখনো বলে সিগমার সর্বোচ্চ মান কত, তাহলে সিগমা বা পয়সন অনুপাতের সর্বোচ্চ মান হচ্ছে হাফ। আচ্ছা, একটি 1 মিটার দৈর্ঘ্যের তার ব্যাসার্ধ এত, তারে বল প্রয়োগ করেছ, দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে এত, ব্যাসার্ধ কমে গেছে এত। দেখো দৈর্ঘ্য বৃদ্ধি এটা আর ব্যাসার্ধ হ্রাস এটা, কমে গেছে এত, পয়সন অনুপাত কত? তাহলে আমরা জানি ডেল R/R সিগমা L/L, ডিরেক্ট মান বসাবা। তাহলে ডেল আর মানে কি, ব্যাসার্ধ কতটুকু কমেছে 0.05, আর এর মান কত 0.5, সিগমা আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি কত 0.02, আদি দৈর্ঘ্য কত 1, তাহলে সিগমা সমান হচ্ছে এই 0.02 এই পাশে ভাগ হবে 0.05 ভাগ
0.5 ইন্টু 0.02। এখন আমাদের সমস্যা হলো যে এই পয়েন্টের হিসাবটা কিভাবে করব। দেখো পয়েন্টের নিয়মটা তোমাদেরকে কিভাবে শেখাইছিলাম, এই যে 0.05 যদি থাকে, এই পয়েন্টটা যদি উঠাই দিতে চাই, শুধু 5 লিখবো, আমি পয়েন্টটা উঠাই দিলাম, তাহলে পয়েন্টের জন্য লিখতে হবে 1, আর পয়েন্টের পরে ঘর আছে 2টা, তাহলে 100। তাহলে পয়েন্ট উপরে উঠাইছি তাই নিচে 100। এবার 0.5 যদি নিচ থেকে উঠাই, এখানে 5 থাকুক, পয়েন্ট উঠাই দিলে উপরে 1 হবে, পয়েন্টের পরে একটা ঘর 0। এখানে যদি পয়েন্ট উঠাই তাহলে শুধু 2 লিখলাম, পয়েন্ট উঠাচ্ছ এজন্য 1, পয়েন্টের পর 2টা ঘর এজন্য 2টা শূন্য। তাহলে 100 100 কাটা, 5 5 কাটা, 10/2 5, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। ওকে, আচ্ছা, সান্দ্র, শান্ততাঙ্ক, শান্তবল এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো যাদের শর্ট সিলেবাস তাদের এখান থেকে ক্লাস শেষ, যারা লং সিলেবাসে ভার্সিটি পরীক্ষা দিবা তাদের এর পরের ক্লাসটা লাগবে। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।